আগুন 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 শব্দটা শুনলেই আমরা বুঝি কোথাও কিছু ধ্বংস, কোথাও কোনো কিছুর মানে নিঃশেষিত হয়ে যাওয়া, এইরকম রূপটা হয়তো ভেবে উঠি বা বুঝি, তাই তো? আগুন মানেই দহন, আগুন মানেই সবকিছু নিঃশেষ হয়ে যাওয়া, ধ্বংসের ইঙ্গিত। কিন্তু আজকে আমরা যে বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি করব, এই নাটকটায় আগুন বলতে কি বোঝানো হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারবো একেবারে শেষে গিয়ে। তাই খুব ধৈর্য ধরে আজকে নাটকের পোর্শনগুলো শুনতে থাকো এবং আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পারবে, এমন কিছু বিশেষ কঠিন জিনিস নয়। কিছু কিছু শব্দ হয়তো একটু আঞ্চলিকতার ছোঁয়া রয়েছে, সেগুলো আমরা চেষ্টা করব ক্লিয়ার করে দিতে, ঠিক আছে? তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন স্টুডেন্টস, তোমাদের কাছে আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস 11-এর একটা ফ্রি টপিক। এবং ফ্রি টপিক মানে ফ্রি ব্যাচেতে আমাদেরকে একটু জয়েন করে নিতে হবে, সেটা হচ্ছে পিডব্লিউ অ্যাপ ডাউনলোড। যারা যারা এখনো অবধি করোনি তারা করে নাও, এবং সেখানে ফ্রি ব্যাচ যেটা পিডব্লিউ বাংলা ক্লাস 11 2025-26 এই নামকরণ করে যে তোমাদের ফ্রি ব্যাচটা আছে, সেই ব্যাচেতে তোমরা এনরোল করো। এনরোল কেন করবো ম্যাম? কারণ এই যে তোমরা যে পিডিএফ গুলো পাবে, সেগুলো আজকে আমরা যেগুলো পড়াবো সেগুলোকে নোটস আকারে তোমরা পিডিএফ হিসেবে পেয়ে যাবে এই অ্যাপেতে। এবার সেখানে কি কি থাকবে? শুধুমাত্র কিন্তু বইয়ের ওই গতানুগতিক লেখাটাই থাকবে না, বইয়ের যে টেক্সট তার সাথে সাথে আমরা এই আজকে যতটা পড়াবো ততক্ষণের মধ্যে যা যা বোর্ড ওয়ার্ক করবো সমস্ত কিছু মিলেমিশে যে পিডিএফ নোটটা হবে সেটা তোমরা পাবে কিন্তু তোমাদের এই অ্যাপেতে। এবং এটার ভ্যালিডিটি থাকছে তোমাদের একেবারে পরীক্ষার পরবর্তী সময় অবধি। তারপরে নেক্সট স্লাইডে আমি বলবো যে পিডব্লিউ বাংলা যে চ্যানেল আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই চ্যানেলেও তোমরা এনরোল হয়ে নাও বা জয়েন করে নাও। এনরোল তো নয়, এখানে জাস্ট জয়েন করার ব্যাপার। তো পিডব্লিউ বাংলা চ্যানেলে জয়েন করে রাখলে কি সুবিধা হবে ম্যাম? সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা জানতে পারবে। আমি শুধুমাত্র তোমাদেরকে টপিক পড়াচ্ছি, টপিক পড়িয়ে এই টপিকের ওপর কোন লাইন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা সাজেশন পেয়ে যাবে এখানে। বেশ, তাই জন্য পিডব্লিউ অ্যাপও ডাউনলোড করতে হবে এবং আমাদেরকে একটুখানি এনরোলমেন্ট করে রাখতে হবে ফ্রিতে সমস্ত কিছু নেওয়ার জন্য। ওকে, চলো আমরা এবার আসি বিজন ভট্টাচার্যের একটু পরিচিতিতে। বিজন ভট্টাচার্য যিনি নাট্যকার, অভিনেতা। আমরা নাটকই পড়ব, তো অবশ্যই তিনি একজন নাট্যকার, তিনি লেখক তথা নাট্যকার, তিনি অভিনেতাও ছিলেন। ফরিদপুর জেলার খানখানাপুরে তিনি জন্মগ্রহণ করেন। নবনাট্য আন্দোলনের অন্যতম সৈনিক বিজন ভট্টাচার্য গণজীবনের সংগ্রাম ও দুঃখ দুর্দশা, শোষণ, বঞ্চনা, প্রগতিশীল চিন্তা, সমাজবোধ নিয়ে নাটক রচনা করেন এবং এক্ষেত্রে তিনি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও বিপুল খ্যাতি অর্জন করেন। এই জায়গাটা আমরা একটুখানি দেখব, কারণ এই নাটকটা বুঝতে গেলে আমাদেরকে একটুখানি এই ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। বিজন ভট্টাচার্য প্রথমবার তিনি নাটক এরকম লিখলেন যেটা গণনাট্য, অর্থাৎ জনগণের জন্য নাটক। তাহলে এমন নাটক যেখানে কোনো রাজা রানী থাকবে না, সেখানে যুদ্ধ চলবে না, কিংবা ধরো ঐতিহাসিক কোনো নাটক যেখানে হয়তো বিশেষ কোনো ঐতিহাসিক ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে, পলাশির সেই প্রান্তর, সেই আমাদের সিরাজদৌল্লা নাটক, না সেই রকম কিছু নয়। কি আসবে সেখানে? জনগণের কথা উঠে আসবে। অর্থাৎ এই যে জনগণ, যারা আম জনতা, তাদের জীবনে চলছেটা কি, তারা কিভাবে তাদের জীবন যাপন করছে, এই সমস্ত বিষয় নিয়ে নাটক যেগুলো লেখা হয় সেটা হচ্ছে গণনাট্য। আর এই গণনাট্য কি করলো? আমাদের নাটকের যে প্রচলিত ধারা, অর্থাৎ যেমন বললাম ট্র্যাজেডি, কমেডি, এই যে ধারাটা আগে থেকেই চলছিল, তার মধ্যে এই রাজরাজা, রাজা রানী, রোম্যান্স, রোম্যান্টিকতা, সমস্ত কিছু মিলেমিশে যেমন একটা নাটক হয়ে থাকে, মঞ্চস্থ হতো, তার থেকে বাইরে বেরিয়ে সাধারণ মানুষের কথা, আম জনতার কথা এই যে গণনাট্যে তুলে ধরা হলো, তার জন্য আমাদের মঞ্চে বিশাল বিশাল সিন, বিশাল বিশাল সরঞ্জাম, এই লাইট, এই জিনিস, এটা ওটার দরকার পড়লো না। অনেকটা কম সরঞ্জামে খুব সামান্য উপকরণ, যেগুলো আমাদের গৃহস্থ উপকরণ হিসেবেও কাজে লাগে, খুব সামান্য দেখবে আমরা নাটকেই পড়বো, হয়তো একটা মাটির জালা, অর্থাৎ বড় ধরনের যে কলসিগুলো হয়, কিংবা হয়তো একটা বাসন কোসন কিছু রাখা থাকছে, একেবারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে নাটক মঞ্চস্থ হতে শুরু করলো। নাটকের মঞ্চে আর থাকলো না সেই জমকালো বিশাল পোশাক, থাকলো না রাজার মাথার বিশাল পাগড়ি, থাকলো না এই বড় তলোয়ার, কিছুই না, দরকার নেই সেগুলোর। কি দরকার? আম জনতা, সাধারণ মানুষের ছাপোষা, সাধারণ মানুষের যে রূপ, সেই রকম সামান্য পোশাক, সেই হয়তো একটা ধুতি, একটা হাফ শার্ট কিংবা একটা লুঙ্গি,
এই পোশাক পরা, মেয়েরা হলে একটা সামান্য সাধারণ শাড়ি, আর তার সাথে এই সামান্য কিছু উপকরণ, গৃহস্থ উপকরণ। এই নিয়ে শুরু হলো নাটকের একটা নতুন রূপ, আর সেটাই হচ্ছে নবনাট্য। এই নবনাট্য আন্দোলনের সাথে কিন্তু আমাদের বিজন ভট্টাচার্যের নাম একেবারে মানে বিপুল খ্যাতি সম্পন্ন হয়ে জড়িত আছে, তাই এই কথা এখানে বলা হয়েছে, এবং আমাদের নাটকটাও তারই একটি। এখানে দেখো, তার প্রথম নাটক হচ্ছে আগুন, যেটা 1943-এ লেখা হচ্ছে। 1943 সালটা খেয়াল করেছো? কোন সময়? ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। 1939 থেকে 42 হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরেই লেখা হচ্ছে। 42 কি আমরা জানি? আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক? আচ্ছা, পুরোটাই লিখে দিই, যারা হয়তো পরে দেখবে তারা বুঝতে পারবে না। বিশ্বযুদ্ধ, হ্যাঁ। তো 1943-এ তিনি লিখছেন, তার মানে তার এই নাটকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মানুষের জীবনে যে দুঃখের ছায়া, যে সামাজিক সংকট দেখা দিয়েছিল, সেই সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। নাট্যভারতীতে এটা অভিনীত হয়েছিল, পরে তিনি রচনা করেছেন জবানবন্দি, আর সব থেকে তার মানে গুরুত্বপূর্ণ নিদর্শন যেটা, সেটা হচ্ছে নবান্ন নাটক। নবান্নতেও আমরা একই রকম রূপ পাই। এই হচ্ছে মোটামুটি তার বর্ণনা। এবার বলছে নাটক তার বন্যা, দুর্ভিক্ষ, মহামারীর এরকম পটভূমিকায় রচিত নাটককে দুস্থ নিপীড়িত নাটক জীবনের প্রতিফলিত হয়েছে এখানে। 1948-50-এর সময় বিজন ভট্টাচার্য বোম্বাই চলচ্চিত্রে অভিনয় করেছেন, আর হচ্ছে ফিল্ম স্ক্রিপ্ট লেখার কাজও তিনি করেন। আচ্ছা, এই নাটক শব্দটা হয়তো একটু এক্সট্রা এসে গেছে আমার যতটা মনে হচ্ছে, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? এটার প্রয়োজন নেই এখানে। তার মানে তার সম্বন্ধেই পরবর্তীকালে কি কি ঘটেছে, তিনি কেমন মানুষ ছিলেন, তার সম্বন্ধেই বলা রয়েছে। এখান থেকে বিশেষ আমার আর কিছু জানার দরকার নেই, কারণ আমার পরীক্ষায় আসবে না। জানার দরকার নেই মিন্স শুধুমাত্র আমাকে জানতে হতো এই জায়গাটা যে নবনাট্য আর গণনাট্য জিনিসটা কি। তা নবনাট্য গণনাট্য আমি বলে দিলাম, আর এই গণনাট্যই হচ্ছে আমাদের এই যে প্রথম লেখা নাটক আগুন, সেটাই আজকে আমরা পাঠ করব। তো দেখো, যে কোনো নাটক অভিনীত হতে গেলে তার কিছু ক্যারেক্টার লাগবে, চরিত্র লাগবে। তো চরিত্র লিপিটা এখানে দেওয়া আছে। চরিত্র কারা কারা আছে? একটা পুরুষ আছে, নেত্য বলে একজন ব্যক্তি আছে, মানে একটা ছেলে আমরা দেখতে পাবো, তো একটা ব্যক্তি। তারপর আছে কৃষাণ, সতীশ, জুরন, হরে কৃষ্ণ। এইগুলো দেখো, প্রথমের পুরুষ যে, তার কিন্তু কোনো নাম নেই। নেত্য একজনের নাম, কৃষাণ নাম নেই, সতীশ একজনের নাম, জুরন একজনের নাম, হরে কৃষ্ণ একজনের নাম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পুরুষ বলে যাদেরকে বলা হয়েছে আম জনতা, একেবারেই সাধারণ ছাপোষা মানুষ, তাদের কোনো নাম পরিচয়ের দরকার নেই, যে কোনো মানুষকেই সেই দলেতে ফেলা যেতে পারে। দেন আছে সিভিক গার্ড, মুসলমান, মুসলমান ভাই, মুসলমান কোনো ব্যক্তি, মুসলমান ভাই এরকম। ওড়িয়া, দোকানি, পুরুষের ছেলে। শ্রমিক, সতীশের সহকর্মী, মধ্যবিত্ত কেরানি। নেত্তর মা, হ্যাঁ, কৃষাণী বা কৃষাণের বউ। কৃষাণী মানেই হচ্ছে মহিলা কৃষাণ বা কৃষাণের বউ সেই অর্থে। আর ক্ষীরি, ক্ষীরি একটা নাম, যে নামটা কার ছিল? সতীশের বউয়ের নাম ছিল। মনোরমা একজনের নাম, যেটা ছিল হরে কৃষ্ণর বউয়ের নাম, ঠিক আছে? তাহলে ক্ষীরি আর মনোরমা দুটো ক্যারেক্টার পাচ্ছি, যেটা ক্ষিতীশের বউ এবং হরে কৃষ্ণর বউ। হরে কৃষ্ণ হচ্ছে একটা মধ্যবিত্ত কেরানি, ঠিক আছে? হরে কৃষ্ণ বাবু আমরা দেখবো মধ্যবিত্ত কেরানি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি চরিত্র লিপি, যাদেরকে আমরা এই নাটকের মধ্যে পাবো। এবার প্রথম দৃশ্য, প্রত্যুষকাল, অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা। অপরিচ্ছন্ন পরিবেশে মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা। মেটে জ্বালা অর্থাৎ মাটির জ্বালা, জ্বালা মানে কি? একটু বড় জাতীয় কলসি, বড় জাতীয় মাটির কলসি, ঠিক আছে? মেটে জ্বালা, প্রত্যুষকাল, সকালবেলা বা ভোরবেলা, আবছা আবছা আলো, কিছু ঠাউর করা যাচ্ছে না, সাংসারিক টুকিটাকি জিনিসপত্র দেখা যাচ্ছে, তার মাঝে একটা জিনিস দেখা যাচ্ছে কি? বড় জাতীয় একটা মাটির কলসি।
এবার কি বলা হচ্ছে দেখো, তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার ওপর দেখা যাচ্ছে ঝুলন্ত দু একখানা নোংরা কাপড়, একটা ছেঁড়া চট, একখানা পুরনো ছেঁড়া কাঁথা, একেবারে সামান্য মানে নিম্নবিত্ত পরিবারের কিছু জিনিসপত্র। মেঝের ওপর জন্তিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে, খুব অস্পষ্ট নীল আলো। এখান থেকে এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে মেঝের ওপর তিনজন লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে ঘুমোচ্ছে, অস্পষ্ট নীল আলোয় স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে। এটা কি স্টেজের ইনস্ট্রাকশন। এটাকে বাংলায় কি বলে, ইনস্ট্রাকশন, নির্দেশনা আর কি। মানে স্টেজটা যখন, স্টেজের মধ্যে যখন এই নাটকটা অভিনীত হবে তখন কিরকম থাকবে, কোথায় লাইট পড়বে, লোকগুলো কোথায় ঘুমাবে, মেঝের উপর ঘুমাবে, এরকম একটা জাস্ট সাধারণ ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এইভাবে এইভাবে হবে নাটকটা অভিনীত। তো এই জায়গাগুলো আমরা জাস্ট স্টেজ হিসেবেই দেখবো, এটা আমাদের সাহিত্য পাঠের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভাবার দরকার নেই, বা পরীক্ষার খাতায় লেখারও দরকার নেই। আমরা কাহিনী লিখবো, স্টেজের জায়গাগুলো জাস্ট একটু বুঝে নেব। একটা মোরগ ডেকে উঠলো, একজন একটু নড়ে চড়ে পাশ ফিরলো, ঘুমের ঘোরে কে যেন আপন মনেই বিড়বিড় করে উঠে চুপ করে গেল। মোরগটা আবার ডেকে উঠলো, একটু চুপচাপ। দূর গাঁয়ের আজানের শব্দও কানে ভেসে আসছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠলো, আবার একটু চুপচাপ। মোরগটা আবার ডেকে উঠলো, একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো, মনে হলো কে যেন আড়মোড়া ভাঙছে। বিশাল ঘুমটা হলো, একটা হাই তোলার আওয়াজ, আড়মোড়া ভাঙার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে একটা পুরুষ, সে হাই তুলছে। ইস, একেবারে এইবার উঠতে হয়, আর শুয়ে থাকলে ওদিকে রেখে আর গোলমাল হয়ে যাবে না। বুঝেছো তো ঠেলাটা, মরিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনের পিছনে, ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা। তাতেও আবার কথা আছে, চাল পাবা কি পাবা না, হয়তো বা পেলেই না। কুরনের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে আল্লাহ। কি বলছে, একটু আঞ্চলিক কথন তাদের মধ্যে। বলছে যে হা উ করে সে আলমোড়া ভাঙলো, তারপর বলছে এবার মনে হচ্ছে উঠতে হবে। বলছে আর শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে। কেন, বুঝেছো তো ঠেলাটা? কেমন বুঝেছি ঠেলাটা? যে মণিচাঁদ বলে একজন ব্যক্তি, সে কালকে একটু দেরি করে গিয়েছিল লাইনে দাঁড়ানোর জন্য, সেই জন্য সে একেবারে লাইনের পিছনে দাঁড়িয়েছে। এই লাইনের মানে হচ্ছে লাইনের, লাইনের পিছনে পড়ে গেছে। ওদিকে চাল পাতি পাতি, পাতি পাতি মানে হচ্ছে চাল পেতে পেতে, চাল পেতে পেতে। সেই বেলা 12টা বেজে গেল, তার আবার চাল পেতে পেতে কটা বেলা 12টা বেজে গেল। আবার কথাও আছে যে 12টা বাজলেই তো তুমি চাল পাবে এমনটাও নয়, চাল পাবা কি পাবা না, চাল পেতেও পারো নাও পেতে পারো, হয়তো বা পেলেই না। যেমন করে কুরনের মা, এটা একটা ব্যক্তির কথা বলা হচ্ছে, বুঝতেই পারছো কুরন বলে কোন একজন ব্যক্তি, তার মা, সে তাকে আমরা দেখলাম কালকে শুধু খালি হাতে ফিরে এসছে। শুধু হাতে ফিরে এলো মানে খালি হাতে ফিরে এলো, খালি হাতে ফিরে আলো, আলো মানে এলো। ঠিক, তাহলে মোটামুটি তাদের ভাষাগুলো বুঝতে পারছি, একেবারে পাচ্ছি না সেরকমটা না, তাই তো। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে, অস্পষ্ট আলোয় বিড়ি আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট, বিড়ির আগুনের। তো বলছে যে সে দেখো একটা নিম্নবিত্ত সমাজের প্রতিনিধি, সে তো আর সিগারেট কিংবা চুরুট ধরাবে না, স্বাভাবিকভাবে সে বিড়ি ধরিয়েছে। তাদের নেশার দ্রব্য, মাদক দ্রব্যের কথা আমরা নুন কবিতাতেও পড়েছি, তাই তো। নুন কবিতাতেও আমরা যেমন দেখি যে নিম্নবিত্ত সমাজের মানুষেরা তারা একটু নেশাগ্রস্ত হয়, কিছু না কিছু নেশা তাদের থাকতে হয় এরকম। তো সে একটা বিড়ি ধরিয়েছে। এই নে তো বলে চিৎ পাথরে ঘুমোচ্ছিস যে বড় আরামে, এদিকে ফর্সা হয়ে আলো, খেয়াল আছে উঠে, খেয়াল আছে উঠে পড় উঠে পড়, চাল আজ আর পাতি হবে না, নানে দেখিস নে। বলছে কি যে নেত্য মানে সে, এটা হচ্ছে তার ছেলে, ঠিক আছে, পুরুষের ছেলে। ওই যে পুরুষটি, তার ছেলেকে সে ডাকছে যে নেত্য এবার তাড়াতাড়ি করে উঠে পড়, তুই এবার যদি ফর্সা হয়ে এলো মানে হচ্ছে আলো পড়েছে, অর্থাৎ সূর্যের আলোতে দিনটা আলোকিত হয়ে এসছে, তুই তাড়াতাড়ি উঠে পড়, আজকে আর যদি তুই দেরি করিস তাহলে আর কিন্তু চাল পেতে হবে না। তাহলে সাধারণ মানুষ কোথায় দাঁড়াচ্ছে? চালের লাইনে গিয়ে দাঁড়াচ্ছে। এবার চালের লাইন কেন দাঁড়াচ্ছে?
কারণ হচ্ছে তৎকালীন সমাজে একটা জিনিস সেই সময় হয়েছিল যে বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি কিন্তু খুব কঠিন কঠোর ছিল, এবং সাধারণ মানুষকে চাল কেনার জন্য যে বিভিন্ন মুদির দোকানে গিয়ে গিয়ে তুমি চাল কিনতে পারবে সেরকমটা নয়, একটাই নির্দিষ্ট দোকান থেকে চাল বিলি করা হতো, বিলিও নয় বিক্রি করা হতো, আর সেখান থেকে তোমাকে মূল্য দিয়ে চাল কিনতে হতো। আর সেই চালের লাইন ছিল বিরাট, বিশাল, কারণ মানুষ অন্য জায়গা থেকে পাবে না, একটা লাইনে গিয়ে তাকে দাঁড়াতে হবে। সেই ভোর 5টা থেকে উঠে তারা লাইন দিত, তারপরে হয়তো সেই দুপুর 12টার সময় গিয়ে চাল পেত, সেই চাল বাড়িতে নিয়ে এসে তারা রান্না করে খেত। এই হচ্ছে তাদের দিনচর্যা। তো সেইখানেই যেতে বলছে, মানে পুরুষটা নিজেও ঘুম থেকে উঠে বলছে যে চালের লাইনে যেতে হবে, অন্য লোকেরা পায়নি এই কারণে, তো আমাদেরকে এখন থেকেই যেতে হবে। সেজন্য সে তার ছেলেকে ডাকছে যে তুই উঠে পড়, তাড়াতাড়ি করে যা, না হলে আজকে আর পেতে হবে না। আবার একটু চুপচাপ লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে, হঠাৎ উঠে বসে গা ঝেড়ে বলে, না এই রম ভাবে সময় নষ্ট করলেই হইছে হইছে আর কি। পাশে ঘুমন্ত স্ত্রীলোকটির গায়ে একটু ঠেলা মারে। আরে ও নেত্তর মা, ওট এই বেলা, আর কত ঘুমবি কদিনই, কলমি শাক, দাঁতন কাঠি আর কলা টলা যা কিছু রেখেছিস খপ করে গোছাইলে, ওগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনে গিয়ে চাল কিনবি, যত সকাল যাবি ততই ভালো, নে উঠে পড়, আর দেরি করিস নে। কই উঠলি না এখনো? তো থাক শুয়ে তোরা, আমি চললাম। কি বলছে তাহলে? হ্যাঁ, এবার নেত্তর মাকে ডাকছে, অর্থাৎ সে তার স্ত্রীকে ডাকছে, বলছে যে আর কত ঘুমবি তোরা, এবার উঠে পড়, উঠে পড়, উঠে পড়ে কি কর, তো কলমি শাকগুলো নে, দাঁতন কাঠি নে, নিয়ে কলা টলা মানে কিছু কলা নে, যা কিছু আছে সেগুলো কি করতে হবে, তারা বিক্রি করবে। কলমি শাক, দাঁতন কাঠি মানে নিমের যে ছোট ছোট ডালগুলো দিয়ে আগেকার মানুষ দাঁত করতো না, সেই দাঁতন কাঠি, কলা ইত্যাদি জিনিস, মানে তাদের যা কিছু শাকসবজি ইত্যাদি হয়েছে সেগুলো গিয়ে তারা বাজারে বিক্রি করবে। যেটুকু পয়সা পাবে সেই পয়সা নিয়ে চালের লাইনে গিয়ে দাঁড়াবে, চালের লাইনে দাঁড়িয়ে তবেই তো তুমি চাল পাবে। সেটাই বলছে যে তুমি সেখানে গিয়ে তবেই তো চাল কিনবি, নে তাড়াতাড়ি ওঠ। এবার যখন দেখছি উঠছে না, উফ তোরা উঠবি না, তাহলে থাক পড়ে, আমি চললাম। গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নেত্তর মা, নেত্তর গায়ে ঠেলা মারে, নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা। আর এবার তার অ্যাকচুয়াল নাম হচ্ছে নিতাই, নেত্তর, ঠিক আছে? এবার মায়ের আদর বুঝতেই পারছো, নিতাই, নিতু, ও বাবা নিত্য, উঠে পড়। একটু মানে মায়েরা একটু ন্যাকামো করে ছেলেদের ওপর, সেই রকমই আর কি, একটু আদর দিয়ে বলছে, সব রকম ডাক তাকে ডেকে নিয়েছে, নিতাই, নিতু, নেত্য, উঠে পড়। একটা মোরগ ডেকে উঠলো দূরে, একটা কুকুর ডাকছে শোনা যায়। নেত্য এবার আর মোড়া ভেঙে উঠে বসে, ও কি হয়েছে কি সকালবেলায়, আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমানোর জো নেই, কি এক নাইনের তাল এসছে। বলছে যে এই লাইনের একটা তাল হয়েছে, মানে একটা নতুন যেন একটা হুজুগ উঠেছে, যে কি একটা জিনিস হয়েছে যে প্রত্যেকদিন আমাকে ঘুমোতেও দাও না ঠিকঠাক ভাবে, একটা কি একটা লাইনের একটা নতুন হুজুগ এসেছে। অর্থাৎ এই যে চালের লাইন, চালের লাইনের একটা নতুন হুজুগ এসেছে, সেখানে গিয়ে এবার রোজ রোজ গিয়ে লাইন দাও গা চাল নেওয়ার জন্য। নেত্তর মা বলছে, ঘুমোসক্ষণ বাবা ঘুমোসক্ষণ, দুপুরবেলা ঘুমোসক্ষণ, এখন চাল নিয়ে উঠে পড় খপ করে। নেত্তর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোটা গোটা করে আনে। অর্থাৎ নেত্তর মা কি করেছে, তার ওই বাজারের সওদা, অর্থাৎ যেগুলো বাজারে বিক্রি করবে বলে নিয়েছিল, ওই যে কলা, কলমি শাক আর দাঁতন, এই জিনিসগুলো সে একটা ঝুড়িতে গোটা করে নেয়, মানে জড়ো করে নেয়, গোটো করে নেয় মানে জড়ো করে নেয়, জড়ো করে নেয়। দিয়ে কলমি শাকগুলোর ওপর নেত্তর মা বার দুয়েক জলের ছিটে দেয়, তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে সেখান থেকে বেরিয়ে যায়। এবার দ্বিতীয় দৃশ্যতে, এটা একটা দৃশ্য গেল, একটা দুঃখী পরিবারের রূপ গেল। দ্বিতীয় দৃশ্য আবার অন্য পরিবারের রূপ বলবে, অন্য কথা বলবে। এটাও গেল একটা নিম্নবিত্ত সাধারণ পরিবারের মানুষদের কথা, তাদেরকেও লাইনে দাঁড়াতে হয়, তাদের কিভাবে গিয়ে চাল রোজগার করতে হয় সে কথা। এবার দ্বিতীয় দৃশ্যতে এখানে কৃষাণীর কথা আমরা দেখব। প্রথম দৃশ্য শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের ওপর এসে পড়ে। তাহলে এখানে আবারও স্টেজের ইনস্ট্রাকশন, নীল আলোর ফোকাস কোন দিকে পড়বে, একখানা চালা ঘর, সামনে এক ফালি উঠোন, ঘরে চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী, আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে জনৈক কৃষাণ। তাহলে চৌকাঠের কাছে দাঁড়িয়ে, ঘরের চৌকাঠ জানো, যেখানে ঘর থেকে দুয়ারে বেরোনোর যে জায়গাটা, ওই যে চৌকাঠ দরজার ওখানে দাঁড়িয়ে আছে একজন কৃষাণী, অর্থাৎ কৃষাণের বউ, এবং বাইরের খোলা জায়গায় দাঁড়িয়ে আছে জনৈক কৃষাণ।
সেই কৃষাণের খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গুটানো, মাথায় গামছা ফেটা করে বাঁধা, হাতে কাস্তে নিয়ে পিঠ চুলকাচ্ছে। সে কি করছে, তার তার পোশাকের বর্ণনাটা দিয়ে দেওয়া হয়েছে। তার খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গুটানো আছে, মাথায় গামছা যেমন করে ফেটটি দিয়ে বেঁধেছে, হাতে কাস্তে নিয়ে পিঠ চুলকাচ্ছে। এরকম একটা সাধারণ রূপের বর্ণনা দেওয়া হয়েছে। এবার কৃষাণ বলছে, আর এই কটা দিন বউ বুঝলি, তারপর কলে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলে হয় কিছুদিনের মতো নিশ্চিন্তি। কি বলিস? বলছে যে আর কিছুদিন একটু কষ্ট করে নেব। কলে কষ্টে বলতে কষ্টের সৃষ্টে আর কি, আমরা যেমন কষ্টের সৃষ্টে বলে থাকি, একটুখানি কষ্টের সৃষ্টে দিনটাকে কাটিয়ে নে, তারপর চৈতালির ফসল অর্থাৎ চৈত্র মাসের যে ফসল বা চৈত্র মাসের যে ধান, চৈত্র মাসের ধান, চৈত্র মাসে একটা ধান ওঠে, সেটাকে চৈতালি বলা হয়। তো সেই চৈতালির ফসল বা চৈত্র মাসের ধান, ওগুলোকে যখনই মাচায় তুলতে পারবো, অর্থাৎ কেটে বাড়ি নিয়ে আসতে পারবো, মাচায় রাখতে পারবো, তখন থেকে আমাদের কষ্ট একটুখানি দূর হবে। ও মা, তা কথা কইতে কি হয়েছে তোর? মুখ পানে চায়ে শুধু দাঁড়াই আছিস। এবার বলছে যে, এবার ওর বউ কিন্তু কথা বলছে না, ঠিক আছে, সেখানে বলছে, ও মা কথা বলতে কি হয়েছে তোর? হ্যাঁ, শুধু শুধু মুখের পানে চেয়ে তুই দাঁড়িয়ে আছিস। এবার একটুখানি ঈষৎ হেসে, ওরকম করে চাইস নে, সকালবেলায় কাজ পন্ড করিস নে বউ, এই করে দিলাম। একটুখানি হেসে এবার সে তার বউকে বলছে, মানে বউ হয়তো একটুখানি দুষ্টু নজরে দেখেছে, ঠিক আছে, মানে বুঝতেই পারছো, তোমরা বড় হয়েছো, বুঝছো যে একটু তারা হাজব্যান্ড ওয়াইফ মানে কি, তাদের মধ্যেও তো একটু প্রেম ভালোবাসার জাগরণ ঘটবেই, স্বাভাবিক বিষয়। তো সেই মানুষটি হয়তো কাজে যাবে, এবার বউ হয়তো তার দিকে একটু মিষ্টি নজরে তাকিয়েছে, তখন কিন্তু তার বউ আর কোনো কথা বলছে না, একটু একটু হয়তো কামুক নজরে, একটু মিষ্টি নজরে তাকানো, একটু ভালোবাসা প্রেম মিশ্রণের নজর। তো সেই জন্য তখন কৃষক বলছে যে, ওরকম করে তাকাসনি বউ, সকাল সকাল কিন্তু কাজ পন্ড করিস নি বলে দিচ্ছি, মানে সকাল সকাল আমার কাজ পন্ড করিস না, মানে এটা একটা ভালোবাসার প্রকাশ আর কি, যে এরকম ভাবে আমার কাজ পন্ড করিস না। বউ দুলে ওঠে, মানে বউ একটু লজ্জা পেয়ে যেমন একটুখানি দুলে উঠি না, এরকম আর কি, একটা লজ্জার ভাব নিয়ে একটুখানি দুলে উঠলো। এই চৈতালির ফসলটা মাচায় তুলবো না, থাক আর বলে কি হবে, মনে মনে এ পর্যন্ত তো কিছু করব বলে ঠিক করলাম, পারলাম কই এখন তোরই। বলছে যে এখনো অব্দি আমরা তো মনে মনে অনেক কিছুই ঠিক করেছি, কিন্তু কিছু তো করে উঠতে পারিনি, দেখি আর কটা দিন একটু কষ্ট কর মানে কষ্ট করে আর কি। পিছন ফিরে একটু এগিয়ে এসে আবার ঘুরে দাঁড়ায়, আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস, মাঠেতে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্ঠুতি চায় না। তুই আসবি সেই তারপর সেই রাঁধবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে লাইনের একেবারে পেট থমে দাঁড়াতে পারিস নে। এবার কি বলছে দেখো, যে সে এবার বলছে যে এতদিন ধরে আমরা অনেক কিছু করেছি, কিন্তু ভেবেছি, কিন্তু কিছুই করে উঠতে পারিনি, কিন্তু এখন সে মাঠে যাবে, মাঠ থেকে ফিরে প্রাণ আর তিষ্ঠুতি চায় না। বলছে যে প্রাণটা যেন আজ আমি ধরে রাখতে পারি না, ঠিক আছে, আমার প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে যায় এরকম অবস্থা, প্রাণটাকে আর আমি তিষ্ঠতে পারি না বা ধরে রাখতে পারি না। তুই আসবি সেই 2টোর সময়, তারপরে এসে রাঁধবি, তারপর খাবো। এইটা খুব আমার কষ্ট হয়ে যায়, সারাদিন আমি কষ্ট করে আসবো মাঠ থেকে, তারপর 2টোর সময় এসে রান্না করবি, তারপর খাবো, তাহলে খেতে খেতে সেই 3টে বেজে যাবে, ওটা আমার সয় না আমার শরীরে। তাই জন্য বলছে তুই একটু সকাল আয়, মানে সকাল যা। কেষ্টর মার সঙ্গে, কেষ্টর মা অন্য একটা চরিত্র, বুঝতেই পারছো, কেষ্টর মায়ের সঙ্গে তুই সকাল যা, গিয়ে লাইনের সামনাসামনি দাঁড়া। তুই সকাল গিয়ে কি লাইনের সামনে দাঁড়াতে পারিস না? দাঁড়ালে তাহলে তো সুবিধা হয়, সেজন্য বলছে। বাইরে একটা গরু হামলে ওঠে, কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে, আরে যাই, মাঠে যাবার জন্য একেবারে পাগল হয়ে উঠছো এর মধ্যে। বউয়ের প্রতি এবার বলে, তা ওই কথা বুঝলি, কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে লাইনের একেবারে পেট থমে দাঁড়াবি। একটু হেসে ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে। আবার তার বউকে মনে হয়েছে যে সে ওরকম একটুখানি তিরছি নজরে তাকাচ্ছে বা কিছু একটা ইঙ্গিত দিচ্ছে, ইঙ্গিতবাহী কোনো একটা নজরে সে তাকাচ্ছে, সেই জন্য সে আবার একটুখানি হেসে বলছে যে আবার ওরকম করে তাকাচ্ছিস তো, আমি কিন্তু আর কাজে যাব না, বল, এরকম একটা ব্যাপার দিয়ে তাদেরটা প্রস্থান। তাহলে এখানেও আমরা দেখতে পেলাম যে একজন কৃষক এবং কৃষকী বা কৃষাণী, এদের দুজনের পরিবারেরও কিন্তু একই অবস্থা। ওরা কৃষক, ওরা ধান চাষ করে, তবু কিন্তু ওরা ধান চাল কিছুই পায় না। সেই চৈত্র মাসে কবে ফসল হবে সেটা তুললে হয়তো কিছুদিন তার অন্নাভাব মিটবে, কিন্তু এই মুহূর্তে তাদেরকেও সেই লাইনের জন্য যেতে হয়।
যেমন করে নেত্তর মা, নেত্তর বাবা বা নেত্তকে গিয়ে লাইনে দাঁড়াতে হয়, ঠিক সেই রকম ভাবেই এই কৃষাণ কৃষাণীদেরকেও কিন্তু লাইনে যেতে হয়, বা কৃষাণকে জমিতে মাঠে খাটতে যেতে হয়, আর তার বউকে গিয়ে হয়তো লাইনে দাঁড়াতে হয় দুটো চালের আশায়। তৃতীয় দৃশ্য, এখানে দেখবো আবারও একটা দৃশ্যান্তর, যেখানে আবার অন্য ক্যারেক্টারের রূপ দেখবো, তাদেরকেও লাইনে দাঁড়াতে হয় কিন্তু তাদের রূপটা একটু অন্যরকম। কিরকম আছে, দৃশ্যান্তর হইতে নীল আলোর ফোকাসটা শর্ট করে গিয়ে অন্য দৃশ্যের উপর গিয়ে পড়ে। দূরে কলের ভোঁ শোনা যাচ্ছে। দূরে কি শোনা যাচ্ছে, একটা কোনো কল কবজা চলছে, কলের ভোঁ শোনা যাচ্ছে। যেমন করে কলকারখানাতে ভোঁ করে আওয়াজ হয়, ঠিক সেই রকম কলকারখানার ভোঁ শোনা যাচ্ছে। এদিকে ছোট ছোট বারান্দার উপর উবু হয়ে বসে আছে, সরি ছোট বারান্দার উপর উবু হয়ে বসে আছে সতীশ। তাহলে এখানে একটা ক্যারেক্টার পাচ্ছি সতীশ। কারখানার জনৈক শ্রমিক, কে কে সে বলে দেওয়া হচ্ছে, জনৈক শ্রমিক হচ্ছে এই সতীশ। তাহলে প্রথমে পেলাম সাধারণ একটা নিম্নবিত্ত পরিবার, তার তার বাবার কি কাজ আমরা জানি না, হয়তো চাষবাস বা কোনো একটা আদার্স কোনো পেশায় সে যুক্ত। দ্বিতীয় পেলাম কৃষক কৃষকির কথা বা কৃষাণীর কথা। তৃতীয় পাচ্ছি কলকারখানার শ্রমিকের কথা, যে শ্রম দেয়, কলকারখানায় গিয়ে কাজ করে। কাক ডাকছে সকালবেলা, ঘরের ভিতরে ঘুমোচ্ছে সতীশের বউ মেয়ে, তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার ওপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে, খালি গা, মাথার চুল উস্কো খুস্কো। তার বর্ণনাটা একটুখানি দেখে রাখবে। মজবুত শরীর, বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে। তারপর মাথার চুলের মধ্যে হাত গুঁজে বসলো। একটু পরে ঘাড় বেঁকিয়ে তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে, আরে ফুলকি, ফুলকি উঠলি? বাপরে ঘুম, বাপরে ঘুম। আচ্ছা, এটা এরকম যে বাপরে ঘুম, যে যে যেমনি মা তার তেমনি বেটি, মানে যে যেমন মা তার আবার তেমনই বেটি, মানে মাও যেমন মেয়েও তেমন। এত ঘুম তাদের। কুম্ভকর্ণ আর বলে কাকে, সেই সাঁঝের বেলা শুইছিস বিছানায়। দেখো এদের ভাষাগুলো আবার একটুখানি ঠিকঠাক, মানে যেন আমরাই নর্মালি আমাদের গ্রামের দিকে যেমন ভাষা বলে, ঠিক অনেকটা কাছাকাছি সেই রকম টাইপের। অতটা একদম প্রথমে যে নেত্তর বাবা মায়ের যে কথোপকথনটা দেখছিলাম ওটার মতো অতটা আঞ্চলিকতা এর মধ্যে নেই। সেটুখানি কাশে, একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে, আরে জুরন, জুরন উঠেছিস? বাইরে থেকে উত্তর আসে, আরে বল না বে। তা কি যাচ্ছিস নাকি কাজে? এবার জুরন হচ্ছে তার সহকর্মী, ঠিক, তার সহকর্মীর নাম হচ্ছে জুরন। এবার জুরনকে সতীশ ডাকছে, বলছে তুই কি আজকে কাজে যাবি? আর ও বলছে আরে বল না বে। মানে এটাও কিন্তু কথ্য ভাষা, আঞ্চলিক ভাষা। আরে হ্যাঁ রে, তুই কারখানায় যাচ্ছিস না? আরে কারখানায় যাব না তো যাবো কোন চুলোয়? কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম। মুশকিলটা সে কি হলো? আরে সে কি বলবো মুশকিলের কথা, তোর কি? একলা মানুষ, খাচ্ছিস যাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, দু চার পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার তো সেটি হবার উপায় নেই। সারা এই চাল ডালের কি উপায় করি বলতো? আচ্ছা, ফার্স্ট অফ অল বলে রাখি, যেখানে খিল্লি করার মতো কিছু নেই। এই শালা শব্দটা হয়তো আমরাও কখনো কখনো গালিগালাজ হিসেবে ইউজ করে থাকি, কিন্তু এটা একেবারেই দুই বন্ধুর মধ্যে কথোপকথনের একটা সাধারণ রীতির মতো হয়ে গেছে। এই শালাটা কিন্তু যে হ্যাঁ শিক্ষক শিক্ষিকারা শালা বলছে মানে এটা গর্হিত অপরাধ করে ফেলেছে, সেরকম কোনো ব্যাপার নয়। যেটা যেহেতু আমাদের এটা সাহিত্যের, আমাদের বইয়ের পাতায় ছাপা অক্ষরেতে লেখা রয়েছে, তাই আমাদেরকে বলতেই হবে, ঠিক আছে? আর হচ্ছে এটা নিয়ে হাসি ঠাট্টা করারও কিছু নেই, কারণ এটা নর্মাল ল্যাঙ্গুয়েজ, একেবারে সাধারণ ভাষা হয়ে গেছে। তোমরাও হয়তো দুই বন্ধুর মধ্যে যখন কথা হয় তখন এই ধরনের কিছু ছোটখাটো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি, তাই তো? তো এই যে ব্যাপারটা, তো এবার বলছে যে শালা চাল ডালের কি উপায় করি বলতো? কেন রে, সে লাইনে দিচ্ছে না? এবার জুরন বলছে কেন, সেই যে লাইন আছে সেই লাইনে তোদেরকে চাল ডাল দিচ্ছে না? আর ধূর, তোর নিকুচি করলো তোর লাইনের, লাইনের তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে ভি আসতে হচ্ছে। বলছে লাইনে তো বরাবরই দিচ্ছে, মানে প্রায় দিনই তো লাইনে খাবার দিচ্ছে, কিন্তু তাই বলে যে কাউকে শুধু হাতে ফিরে আসতে হচ্ছে না এমনটা তো নয়। কখনো কখনো শুধু হাতে বা খালি হাতে ফিরেও তো আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদের চাল কর জ্বলিয়ে এসে তো পিত্তি রক্ষে করি। এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগেছে। এবার কি বলছে, রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে
অন্য একজন কারো কাছ থেকে বলছে, যে কোনো একটা মিস্ত্রির কাছ থেকে প দেড়েক চাল, প দেড়েক মানে 1 পোয়া, আমরা বলি না 1 পো চাল বা 1 পোয়া চাল, 1 পোয়া বলতে মোটামুটি 250 গ্রামকে বোঝানো হয়। 250 গ্রাম চাল, এরকম চাল কি করেছে, কর্জ নিয়ে এসছে, মানে ধার নিয়ে এসছে, ধার নিয়ে এসছে। ধার নিয়ে এসে কোনো রকমে পিতৃ রক্ষা করি। পিতৃ মানে কি? পিতৃ মানে পিতৃপুরুষ এরকম কিছু নয়। পিতৃ মানে হচ্ছে, আমরা কথায় বলি না যে উফ না খেয়ে খেয়ে পেটে পিতৃ পড়ে গেল। পিতৃ মানে হচ্ছে যে পেটের ওই খিদের আগুনটাকে নেভানোর যে চেষ্টা, সেটাকে বলা হচ্ছে। যে শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে? যেমন হয়েছে, শালা কোম্পানি 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে, শালা কি করতে ইচ্ছে করে বলতো? এবার বলছে যে এই যে খিদে পেটে আমাদেরকে, আমরা কি কোনো কাজ করতে পারি? এই যে সেই রামকৃষ্ণদেবের কথা, খালি পেটে ধর্ম হয় না। সত্যি তো, ধর্মকর্ম যাই বলি না কেন, সেটা খালি পেটে হয় না। তুমি যদি পেটে খেতে না পাও, পেট যদি একেবারে চুঁচু করে, তুমি না ভালো করে কোনো কাজে মন দিতে পারবে, আর না ধর্মকর্ম করতে পারবে, কিছুই পারবে না। ঠিক সেই জন্যই বলছে যে খিদে পেটে কি আর কাজ হয়? কোম্পানি 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে। বলছে কোম্পানি নাকি, এই যে কেমন কোম্পানি এটা, যেখানে তারা কারখানায় কাজ করছে, তারা কেমন কোম্পানি? 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি দিচ্ছে না, কিন্তু এটা ইয়ার্কি মেরে বলা হচ্ছে যে কথা দেয়, মানুষ প্রতিশ্রুতি দান করে যে 3 মাস ধরে নাকি চাল ডাল দিচ্ছে। দিচ্ছে, এই যে আমরা বলি না দিচ্ছে দিচ্ছে করে আর দেয়ই না, এই যে কথাটা সেই রকম বলা হচ্ছে যে রোজই যেন কোম্পানি চাল ডাল দিচ্ছে, এরকম তাদের মনের ভাবনা। সারা কি করতে ইচ্ছে করে বলতো? মানে দিচ্ছে দিচ্ছে করে এই যে দেয় না, তখন আমার কি করতে ইচ্ছে করে বলতো? আমরা করবোটাই কি? আমরা সাধারণ মানুষ, আমরা কোম্পানির বিরুদ্ধে যেতে পারবো না, ঠিক তো? এই জায়গাটা কিন্তু তাহলে কি বলবো, আসলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও চাল দেয় না। কোম্পানি যতই 3 মাস ধরে চাল ডাল যাই বলুক না কেন, দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসলে তারা চাল ডাল কিছুই দেয় না। তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস? তাহলেই তো সে হয়েছে। জুরন বলছে তুই কোম্পানির ভরসায় আছিস, তাহলে তো হয়েছে। কোম্পানি তো দেবেই না, এটা তো আমি বুঝেই গেছি। সতীশ বলছে কেন বলতো? তুই বলছিস কি কোম্পানির ভরসা করবো না, দোকানের ভরসা করবো না, সে গাঁটের পয়সার ভরসা করবো না, তো কাকে ভরসা করি বল? শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে, মানে সে এবার রেগে গেছে, একটু জানি উত্তেজিত হয়ে গেছে। বলছে যে কেন, কি করবো তাহলে? আমরা কোম্পানির ওপর ভরসা করতে পারবো না, আমরা দোকানের উপর ভরসা করতে পারবো না, যে দোকান কি বলতে চাইছে, যে আমরা যে কোম্পানির হয়ে কাজ করছি সেই কোম্পানি কখনো আমাদেরকে সস্তা দামে চাল দেবে, এটা আমরা ভরসা করতে পারছি না। কোম্পানি বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে দেবে, কিন্তু দেয় না। দ্বিতীয়ত, দোকানের উপর ভরসা করতে পারছি না, যে দোকান থেকে চাল দেওয়া হচ্ছে, এই যে দোকানের সামনে গিয়ে সব মানুষ লাইন দিচ্ছে, সেই লাইনেও কিন্তু বাধা পড়ছে। একটা সময়ের পর দোকানদার বলছে আর চাল হবে না, আজকের জন্য চাল শেষ হয়ে গেছে। তাহলে দোকানের ওপরেও ভরসা করা যাচ্ছে না। 3 নম্বর, গ্যাটের কড়ির ওপর, মানে গাঁটের পয়সা বা গ্যাটের কড়ি যেটা আমরা বলে থাকি, মানে আমাদের ট্যাকের কড়ি, পয়সা কড়ি, তার উপরেও ভরসা করতে পারছি না। কেন? আমি পরিশ্রম করে উপার্জন করছি, সেই টাকা নিয়ে আমি চাল কিনতে যাচ্ছি, চালের লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে আছি, তারপরে বলছে যে চাল শেষ হয়ে গেছে। ভরসা করব কাকে? কোথায় ভরসা করব? রেগে যাচ্ছে যে কারবারের মধ্যে ঘেন্না ধরে দিয়েছে, মানে আমরা যে কাজকর্ম করব, গায়ে গতরে খাটবো, সেখান থেকে কিছু উপার্জন করব, পেটে খাবো, সেই কারবারটাতেই ঘেন্না ধরিয়ে দিয়েছে সমস্ত সমাজ, সবাই মিলেমিশে। হঠাৎ উত্তেজিত হয়ে বলছে, হ্যাঁ ভুল কি? আরে নিকুচি করলো তোর ঘুমের। বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সে কবে থেকে ডাকছি, বলছি কি আছে দে দুটো, খেয়ে বেরিয়ে পড়ি, যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিন মান। এই যে ঘানি মানে যেখান থেকে তেল উৎপাদন করা হয়, জানো তো? এখানে আমার মনে হয়, আমি জানি না যে সেটা তো একটা হতেই পারে, যে কারখানাতে হয়তো তেল উৎপাদিত হয়, সেখানেই তারা কাজ করে, সত্যি সত্যিই তারা ঘানি টানে, যে ঘানি টেনে ওই যে তেল উৎপাদনের যে কারখানা, সেখানেই হয়তো তারা কাজ করে, সেটাও একটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেমন কথায় বলি যে জেলের ঘানি টানা,
বা হচ্ছে কাজের ঘানি টানা, তার মানে কি যে ঘানি টানতে যেমন মানুষের কঠোর পরিশ্রম হয় একটা জিনিস থেকে তেল বার করতে, সেটা যার থেকে হোক না কেন, ধরো সূর্যমুখীর তেল বার করবো, সর্ষের তেল বার করবো, যাই হোক না কেন, সে ঘানি টানা মানে হচ্ছে যেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করা। তো দুটো জিনিসই হতে পারে কিন্তু। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে ঘানি বলতে তেল বের করার ঘানি, ওই যে প্রসেসটা। আর দ্বিতীয়ত হচ্ছে অক্লান্ত পরিশ্রম। অক্লান্ত পরিশ্রম, ঠিক আছে, দুটো জিনিসই হতে পারে। ফুঁসে ওঠে ওর বউ ক্ষীরি। এবার সতীশ যে উত্তেজিত হয়ে এতগুলো কথা বললো যে খেতে দে, আমাকে যেতে হবে, আবার এই এই কাজ করতে হবে, তখন ক্ষীরি মানে ওর যে স্ত্রী ছিল সে কিন্তু ফুঁসে উঠেছে। ফেলতে হবে তো মেয়ে মানুষ কি করবে শুনি, নিজে হাতে করে আনলে তো কাল 1.5 পো চাল খরচ করে, তার ভেতর 1 পো চালের ভাত তো নিজেই খেলে, এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগাই কোত্থেকে বলো তো, খামোকা চেঁচাচ্ছ ভোরবেলা। এবার কি বলছে দেখো, কালকে সে 1.5 পোয়া চাল এনেছিল, 1 পো মানে 250 গ্রাম, তাহলে 1.5 পো মানে কত, তারও হাফ আর একটু অ্যাড হবে, দিয়ে সেই সেই পরিমাণ চাল সে এনেছে, তাহলে 1.5 পো চাল সে এনেছে, তার ভেতর 1 পো চালের ভাত নিজেই খেয়ে নিয়েছে। তার মানে সতীশ যে নিয়ে এসেছে, সতীশ 1.5 পোয়া চালের মধ্যে 1 পোয়া চালের ভাত নিজে খেয়েছে, 250 গ্রাম চালের ভাত সে নিজেই খেয়ে নিয়েছে। বাকি যে হাফ পোয়া চাল আছে সেইটুকু পরিমাণ চাল, ওই 120 গ্রাম মতো যেটুকু চাল হচ্ছে, ধরো 120-25 গ্রাম, এইটুকু চালটা আর কি, সেটা তারা মা বেটি মিলে খেয়েছে, ক্ষীরি এবং তার মেয়ে মিলে খেয়েছে। ঠিক, তাহলে এইটুকু চাল নিয়ে এসে নিজেই বেশি করে খেয়ে নিয়েছে। আসলে পুরুষ মানুষ সারাদিন গায়ে গতরে খাটছে, খিদেও বেশি খেয়ে ফেলেছে, আর ওইটুকু চালটা বউ মেয়ে মিলে ভাগ করে খেয়েছে, সেটা সে আর বুঝছে না। সেই জন্য কিন্তু তার স্ত্রীও রেগে যাচ্ছে যে তুমি তো পুরুষ মানুষ হয়ে চাল উপার্জন করে আনতে পারছো না, খামোখা মেয়ে মানুষ হয়ে আমাদের উপর রাগারাগি, মানে আমরা যে মেয়ে মানুষ আমাদের উপর রাগারাগি করছো কেন, আমরা কি বাইরে গিয়ে রোজগার করে আনবো বলো। তৎকালীন সমাজ ব্যবস্থাটাকে বোঝো, এখনকার সঙ্গে তুলনা করো না যে ম্যাম তাহলে আপনিও তো রোজগার করছেন, সেই রকম ভাবে ভেবো না। হ্যাঁ অবশ্যই আজকালকার মেয়েরা, আজকে আমরা সবাই বাইরে বেরোতে পারি কারণ আমরা শিক্ষিত, আমরা সভ্য সমাজের বাসিন্দা, এবং আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারেরই কিন্তু ছেলে মেয়ে, যারা হয়তো বাইরে বেরোতে পারি, মধ্যবিত্ত বা অনেকে আছেন উচ্চবিত্ত। কিন্তু এদের কথা ভাবো, এরা নিম্নবিত্ত পরিবারের মানুষ, যেখানে মেয়েরা ওই ঘর সংসারের কাজ, একটু হয়তো আনাজ টানাজ নিয়ে বাজারে যাওয়া, একটু চালের লাইনে যাওয়া, এইটুকু কাজই কিন্তু তারা করে। এবার পুরুষেরাই গায়ে গতরে খেটে যেটুকু মানে কায়িক শ্রম দেওয়া যায়, শারীরিক শ্রম যতটা দেওয়া যায় দিয়ে সেখান থেকে চাল তথা যে কোনো খাদ্য উপার্জন করে নিয়ে আসে। সেই জন্য একটা মেয়ে মানুষ তার যখন খাবার পর্যন্ত জুটছে না এবং তার উপর আবার তার স্বামী চিল্লাচ্ছে, তখন সে কিন্তু আর চিৎকার সহ্য করছে না, সে নিজে এবার চিৎকার করে উঠছে যে তুমি তাহলে কিরকম ছেলে মানুষ হয়েছো, খামোখা চেঁচাচ্ছ ভোরবেলা, তোমার পিন্ডিটা আমি জোগাবো কোথা থেকে, রেগে মেগে আমরা এরকম বলে থাকি। সত্যি বলছে, ও খামোখা চেঁচাচ্ছি দেখলি তুই, তোর ক্ষীরি আজকাল বড় ট্যাকট্যাকানি কথা হয়েছে, তোর সে মুখে সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো। মানে কি বলছে যে ক্ষীরি তোর বড্ড ট্যাকট্যাকানি কথা হয়েছে, মানে গা জ্বালানি কথাবার্তা। ট্যাকট্যাকানি কথা মানে কি, যেটা গা জ্বালিয়ে দেয় এরকম কথাবার্তা, গা জ্বালানি বা কঠোর কথাবার্তা যদি বলি, যেগুলো আমরা মুখের ওপর কাউকে কঠোর কথা বলে দিই সেগুলোকে আমরা গা জ্বালানি কথা বলি, সেইগুলোই সেরকমই বলছে যে ক্ষীরি তোর আজকাল বড় ট্যাকট্যাকানি কথা হয়েছে। ক্ষীরি এবার উত্তেজিত হয়ে বলছে, কি বাকি রেখেছো, পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছো, মানে বাকিটা কি রেখেছো, তুমি তো আমাদের কিছুই দিতে পারোনি, আমাকে পরনে কাপড় দিতে পারোনি, পেটে ভাত দিতে পারোনি, আহা কি সুখেই না রেখেছো, আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না, পুরুষ মানুষ তোমাকেই এই প্রথম দেখলাম, প্রথম মানে প্রথম, পুরুষ মানুষ তোমাকে এই প্রথম দেখলাম, দেখে এসো গে কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে। তাহলে এখানে আবার একটা অন্য ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, কেলোর বাবা সে কেলোর মাকে কি হারে রেখেছে, কি আমার পুরুষ মানুষ রে। এবার কিন্তু সে পুরো রেগে গেছে, এবার মেয়ে পুরুষের দ্বন্দ্ব লেগে গেছে। ক্ষীরি এবার বলছে, কি একদম তুমি পুরুষ মানুষ হয়েছো, যেন কি সুখেই না রেখেছে আমাকে, পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, আহা কি সুখ দিয়েছো, আবার মুখে বড় বড় কথা, দেখে আসো
কেলোর বাবা কেলোর মাকে কেমন হালে রেখেছে, তুমি বড় বড় কথা বলছো, দুটো চালের রোজগার করে আনতে পারো না, আর সকাল সকাল বদমাইশি, এরকম চিৎকার, এইরকম একটা আর কি নিজেদের মধ্যে দাম্পত্য কলহ চলছে। দেখ মুখ সামলে কথা বলিস খিরি, এই বলে দিলাম, নইলে, দিয়ে লাথি মারলো। কি প্যাথেটিক। এই নিম্নবিত্ত সমাজের মানুষেরা চিৎকার চেঁচামেচির পরে কিন্তু গায়ে হাতও তোলে। সে তার স্ত্রীর গায়ে হাত তুললো বলতে পুরো লাথি মারলো, যেখানে সত্যিই তো সে তো পুরুষ হিসেবে এমন কিছু কার্য করে উঠতে পারছে না, সে তো চাল ডাল ইত্যাদি রোজগার করে আনতে পারছে না। তাহলে এই যে নুন কবিতায় যেমন পড়েছিলাম, যখন নুন নেই ঠান্ডা ভাতে, তখন কি হয়, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, তাই তো, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। ঠিক যেন সেই রকমটাই এখানে হচ্ছে। দেখো, যখন তাদের পেটের খিদের জ্বালায় পেটে আগুন জ্বলছে, ঠিক সেই রকম অবস্থায় তাদের মাথায় কিন্তু কোনো কিছু ঠিক নেই, তাদের রাগ মাথার উপর চড়ছে, তারা রাগের মাথার উপর চড়ছে, অর্থাৎ দ্বিগুণ রাগের বহিঃপ্রকাশ ঘটছে। তাই সেখানে তাদের সম্পর্কের কোনো মানে কেউ বাদ মানছে না, একে অপরকে যা নয় তাই করে কথা বলছে, এবং সবাই চাইছে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার। আসলে দোষটা কিন্তু পরিস্থিতির। এই যে যুদ্ধ পরবর্তীকালীন যে পরিস্থিতি, এই যে কালোবাজারি ধান্দা, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, এর জন্য কিন্তু এক প্রকার একটা কালোবাজারি ব্যবসায়ী সমিতি একদিকে যেমন ভাবে ধরো এটার জন্য দায়ী, অন্যদিকে কিন্তু উচ্চবিত্ত সমাজ দায়ী। তো এইরকম মানুষদের জন্যই কিন্তু এদের এরকম অবস্থা, কিন্তু তারা তো সেটা বুঝছে না, একে অপরকে দোষারোপ করছে, করে চিৎকার করছে, এবং সতীশ শেষমেশ তার স্ত্রীর গায়ে লাথি মারছে। খিরি আর্তনাদ করে উঠছে, চিৎকার করে উঠছে, ওরে বাপরে গেলাম গো, মেরে ফেললো গো। ফুলকিও কেঁদে ওঠে। ফুলকি বাচ্চা মেয়ে, সেও তার মায়ের অবস্থা দেখে কেঁদে উঠেছে। তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব, হারাম জাদি। এখানটা একটুখানি দাগ দিয়ে রাখবে কোয়েশ্চেনের জন্য। আমি যদিও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়ে দেবো তোমাদেরকে। মা মেয়ে সমবেত চিৎকার শুনে যেতে থাকে, যা মর্গে যা। সিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের উপর গামছা ফেলে সতীশ রেগে সেখান থেকে প্রস্থান করলো। এবার আসছে চতুর্থ দৃশ্যে। নীল আলোর ফোকাসটা এবার আরো একটু উজ্জ্বল শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের ওপর গিয়ে পড়ে। অন্য দৃশ্য চতুর্থ দৃশ্য, তাই চতুর্থ দৃশ্যের ওপর এবার আলোর ফোকাসটা দেওয়া হচ্ছে। মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তঃপুরের দৃশ্য। কেরানি হরেকৃষ্ণ বাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন। এই যে কেরানি হরেকৃষ্ণ বাবু, অর্থাৎ তিনি কিন্তু অফিসের কর্মী, অর্থাৎ যেগুলো সরকারি অফিসের ক্লারিক্যাল পোস্টে যে সমস্ত মানুষেরা থাকেন, অনেকটা সেই রকম, ঠিক আছে। তো সেই রকম একজন হচ্ছেন কেরানি, হচ্ছে হরেকৃষ্ণ বাবু, তার স্ত্রী হচ্ছে মনোরমা। তার সঙ্গে কথা বলছেন। হরেকৃষ্ণ বলছে, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, তাও আবার কয়লার অভাব। কি করি বলতো? চুলো মানে হচ্ছে যেটা আগুন জ্বালানোর যে জায়গাটা, অর্থাৎ চুলা আমরা বলি না, মানে উনুন যেটা আর কি, চুলা বা উনুন, উনুন বা উনানও বলে অনেকে, উনান। তাহলে বলছে চা চিনি চাল ডাল কিছুই তো নেই, শুধুমাত্র আমাদের এই চুলা বা আগুন করার যে জায়গাটা, উনানটা, সেটা আছে, কিন্তু সেটার যে জ্বালানি সেটারও জোগান নেই। এই আবারও আমি নুন কবিতায় আসবো। নুন কবিতা পড়াতে গিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে ঠান্ডা ভাত কেন ম্যাম, এই প্রশ্নটা আসতে পারে। তো সেই প্রশ্নের উত্তরটাও আমি দিয়েছিলাম যে নুন মানে ভাতটা ঠান্ডা এই কারণে, প্রথমত হচ্ছে তারা হয়তো সেই দুপুরে ভাত করেছে, সেই ভাত তারা রাত দুপুরে বসে খাচ্ছে, এতটা সময়ের গ্যাপ। এবার বলবে যে ম্যাম ভাতটা সে গরম করে নিল না কেন? তাহলে সাধারণ নিম্নবিত্ত মানুষ যারা মানে নুন আনতে পান্তা ফোড়ায় বা খেতে পর্যন্ত পায় না, সেই মানুষদের জ্বালানির যোগানটাই বা আসবে কোথা থেকে? তারা বারবার করে ওই উনুনে জ্বালানিটা দেবে কোথা থেকে? কাঠ বলো, পাটকাঠি বলো, আদার্স যে কোনো হচ্ছে শুকনো পাতা বলো, যে দিয়ে জ্বালানি তৈরি হয় আর কি। একটা মাটির উনুন আমরা তৈরি করে রাখতে পারি, কিন্তু সেই উনুনে জাল ঠেলার জন্য যে জ্বালানিটা দিতে হবে, সেই জ্বালানিটা কোথায় পাবে সাধারণ মানুষ? ঠিক সেই রকমই অবস্থা কিন্তু এখানে হরেকৃষ্ণ বাবু ব্যক্ত করেছেন, যে আমাদের উনুনটা আছে, কিন্তু উনুনে আগুন জ্বালাবার জন্য সামান্যতম যে প্রয়োজনটা সেটা পর্যন্ত নেই।
দেখো বাবু, আজ আবার একটু কষ্ট করো, ভোদার কাছে শুনলুম নাকি আজ 2 করে দেবে, 2 করে হয়তো চাল দেবে সে কথা বলেছে, তাহলে তারাও বলছে 2 করে চাল দেবে। 1 মানে প্রায় 950 গ্রাম, মানে 1 কেজির কাছাকাছি। আমরা এখনকার দিনে 1 কেজি বলতে যেটা বুঝি তার থেকে কম পরিমাণ, 933-34 গ্রাম এরকম হয়, 33 পয়েন্ট সামথিং এরকম যায় আর কি ব্যাপারটা। তো 934 গ্রাম মতো ওভারঅল যদি ধরে নিই, তো সেই রকম একটা আয়তনকে বোঝায়। তো তোমরা এটাকে এইভাবেও বলতে পারো যে 1 মানে মোটামুটি 933 34, 933 থেকে 934 গ্রাম এরকম, বা বলতে পারো কি যে প্রায় 1 কেজি। প্রায় শব্দটা মাস্ট, ঠিক, প্রায় 1 কেজি, 1 কেজির কাছাকাছি, সেই জন্য হচ্ছে 1 মানে 1 কেজির কাছাকাছি। তাহলে 2 মানে প্রায় 2 কেজির কাছাকাছি, ঠিক, 2 কেজি থেকে একটু কম কিন্তু প্রায় 2 কেজির কাছাকাছি এরকম চাল দেবে। সে শুনেছে ভোঁদা বলে কোনো একটা ক্যারেক্টারের কাছ থেকে, মনোরমা শুনেছে। হরে কৃষ্ণ বলছে আহা দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো, এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার এধারে ওধারে তো কিছু পাবার আশা নেই। তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে, মহা মুশকিলেই পড়া গেল দেখছি। এখানেও কিন্তু একই চিত্র দেখো, আস্তে আস্তে দেখো প্রত্যেকটা দৃশ্যান্তর হচ্ছে, আমরা একটু একটু করে ভালো ক্যাটাগরি মানে মানুষদের ওপর কিন্তু যাচ্ছি। প্রথমে একেবারে নিম্নবিত্ত যারা কিছুই পায় না সেই রকম দেখলাম, তারপরে একটু ভালো যারা চাষি, নিজেদের হয়তো জমি জমা আছে চাষ করতে পারে তাদেরকে দেখলাম, তারপরে দেখলাম শ্রমিক যারা কলকারখানায় কাজ করছে সেই রকম মানুষকে দেখলাম, তারপরে দেখছি কি অফিসের কেরানি যে অফিস যায়, সরকারি অফিস যায় সে সেই রকম মানুষকে দেখছি। কিন্তু এই মানুষগুলোর প্রত্যেকটা দেখো বৃত্ত আমরা নিম্ন বৃত্তের মধ্যেই ফেলবো, কিন্তু তাদের যে পেশাকে তো আমরা বৃত্ত বলে থাকি, পেশাগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা। এবং যতগুলো দৃশ্যান্তর আমাদের হচ্ছে 1 2 3 4, আমরা 4 নম্বর দৃশ্যে আছি, এবং প্রত্যেকটা দৃশ্যে একটু একটু করে মানুষ কিন্তু উঠছে, এক ধাপ ওপরের মানুষের বর্ণনা করছি আমি, মানে লেখক করেছেন বর্ণনা, আমি জাস্ট বলছি বিষয়টা। তো লেখক যে বর্ণনা করেছেন এক ধাপ উপরের মানুষকে, তাদের মধ্যেও দেখো পরিবেশ পরিস্থিতি একই রকম ছায়া ফেলে আছে। কেউ কিন্তু এই কবল থেকে মুক্ত হতে পারছে না। সে যে অফিসের কেরানি বলে তাকে লাইনে দাঁড়াতে হবে না, চাল নিতে যেতে হবে না সেরকম নয়, আবার সেও বলছে বেলা 12টার এধারে ওধারে চাল পাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে তাও যে পাবো তার কোনো স্থিরতা নেই, পাবো কি পাবো না এর কোনো মানে নেই। এটা তো সেই আমরা একদম ফার্স্ট থেকে দেখতে পাচ্ছি, নিত্যর বাবাও বলেছিল যে পাবো কি পাবো না তার কোনো স্থিরতা নেই, ঠিক তো? ঠিক একই রকম পরিস্থিতির শিকার এরা। মনোরমা বলছে কেন অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল থাক, আর অফিসের কথা তুলো না বাপু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। দেখো একই রকম কথা নয়, স্টার দেবে জায়গাটায়। আমি একটুখানি ফিরে যাব আগের পিপিটিতে, মানে পিপিটির আগের পেজেতে, কোথায় গেল, কাজগুলোই ঘেন্না ধরিয়ে দিয়েছিল। সতীশ আর জুলন বলছে এই যে দেখো এখানে শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে, স্টার দেবে। লাইনটা দেখো, শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে, শালা শব্দটা আমি যদি একটু বাদ দিয়ে দিই, কারবারে ঘেন্না ধরিয়ে দিলে, কে বলেছে? সতীশ বলেছে। কাকে বলছে? তার বন্ধু জুরনকে বলছে, একের সহকর্মী, ঠিক। এবার আসছি এখানে, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে, সেও তার কারবারে ঘেন্না ধরিয়ে দেওয়ার কথাই বলছে। কে বলছে? হরে কৃষ্ণ বাবু বলছে। কেন এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিসে বাবুদের সব দেওয়া থার ব্যবস্থা হবে, তা কি হলো? এবার হরে কৃষ্ণ বিরক্ত হয়ে গেছে, সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল সব কর্তারা নিয়ে আসে, নিয়ে এসে কি করে চড়া দামে বাজারে ছাড়ে। এই যে কালো বাজারের নমুনা পেয়ে গেলাম আমরা, তারা সস্তা দরে নিয়ে আসছে যে আমরা আমাদের অফিসের কর্মচারীদেরকে সস্তায় চাল ডাল দেব, তাহলে সরকারি অনুদান হিসেবে হয়তো তারা নিয়ে আসছে জিনিসগুলো সস্তায় দেওয়ার জন্য, বা কারো কাছ থেকে কিনে নিয়ে আসছে, সরকার থেকেই হয়তো স্বল্প মূল্যে কিনছে তারা, বা দেওয়া হচ্ছে তাদের অফিসকে। লোকেরা মানে তাদের কর্তারা কি করছে, অফিসের কর্তারা, তারা সেইগুলো কম দামে কিনে বেশি দামে বাজারে ছাড়ছে। এইভাবে হচ্ছে কালোবাজারির ধান্দা, ব্যবসা খালি ব্যবসা। এদিকে লোক জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধা ভোগ করছে ম্যানেজার আর তার মো সাহেবেরা। তার সুবিধা কারা ভোগ করছে গো?
ম্যানেজার ভোগ করছে আর তার মো সাহেবেরা। মো সাহেব মানে হচ্ছে যারা পদলেহন করে, তথা আমরা খুব কথ্য ভাষায় যেটা বলি যে পা চাটা মানুষজন যারা, তাহলে ম্যানেজারের মো সাহেবই যারা করে, ম্যানেজারের পা চেটে যারা চলে, সেই রকম মানুষেরা হচ্ছে মো সাহেব। তাদেরই সুবিধা হচ্ছে, আমাদের কোনো সুবিধা হচ্ছে না। পদলেহনকারী, যে রক্ষক সেই হয়ে গিয়ে তোমার ভক্ষক। লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখবে। যে রক্ষক অর্থাৎ আমি যে অফিসে কাজ করছি, অফিসের যে আমার ম্যানেজার সেই তো আমার রক্ষক। আমি একটা অফিসের কর্মচারী, তাহলে আমার ম্যানেজার, আমার কোম্পানির লোকেরা, তারাই তো আমার রক্ষক, তাই না? আজকে ধরো, আজকে আমি যদি খেতে না পাই, আমার অফিস যদি বলে যে ঠিক আছে এমপ্লয়ীদের জন্য বা আমরা যারা টিচাররা আছি আমাদের জন্য হয়তো একটা কোনো কিছু ব্যবস্থা করা হবে খাবারের, কোনো একটা সংকটকালীন পরিস্থিতি এলো, ধরে নাও যে আমরা আজকে খেতে পাচ্ছি না বা কোনো একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, সে কারণে হয়তো বললো যে ঠিক আছে আপনারা অফিস আসবেন, অফিসে একবেলা করে খাবার দেওয়া হবে, তাহলে একবেলার খাবার আমার অফিসে হয়ে যাবে, তারপর বাকিটা আমাকে বাড়ি থেকে দেখতে হবে। তাহলে সেইটুকুটা যে অফিসে গিয়ে যে খাবারটা পাবো, সেটা হয়তো উপরমহল থেকে বলে দেওয়া হচ্ছে, কিন্তু মধ্যবর্তী কোনো একটা জায়গায় আটকে যাচ্ছে, অর্থাৎ কোম্পানির হেড যারা তারা হয়তো সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদেরই ম্যানেজার যারা, আমাদেরই উচ্চ শ্রেণীর লোকের মানে পদকর্তা যারা, সেই রকম উচ্চ পদকর্তা যারা আছেন, তারা হয়তো সেগুলো নিয়ে কালোবাজারি ধান্দা শুরু করছেন, সেই সমস্ত খাদ্যদ্রব্য আর এমপ্লয়ীদেরকে দিচ্ছেন না। এই সমস্ত সমস্যার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। মনোরমা বলছে দেখো যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে কিছু চিনি জোগাড় করতে পারো, একটু সিভিক গার্ডকে বলে সে চিনি জোগাড় করার কথা বলছে, চোখ বড় বড় করে বলছে কিন্তু চালের কি হবে, দেখি দাও টাকাটা ঘুরে আসি, মিছে ভেবে কি কিছু বার করতে পারবো। গমন উদ্যত মানে গমনে উদ্যত, মানে চলে যেতে লাগলো আর কি। সে মানে তাড়াতাড়ি করে তৈরি করে দাও দাও টাকাটা দাও, দিয়ে সে যেতে লাগলো। এরকম, যেহেতু এটা আমাদের দৃশ্য বর্ণনা করা হচ্ছে, নাটকে কিভাবে তোমাকে অ্যাক্টিং করতে হবে সেটা দেখানো হচ্ছে, সেই জন্য এই কথাটা ব্র্যাকেটে লেখা আছে। মনোরমা পিছন থেকে বলছে ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না, একটু থেমে ঘুরে দাঁড়িয়ে সুবিধা হবে বলে মনে করছো? আচ্ছা। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরেকৃষ্ণ বাবু প্রস্থান করলো। ড্রপ মানে এখানে সিন ড্রপ হলো, তথা জবনিকা পতন হলো। এই যে দেখো পর্দাগুলো যে দেওয়া থাকে, এই পর্দার পতন ঘটে, কখনো সাইড থেকে পর্দা এসে বন্ধ হয়ে যায়, কখনো বা উপর থেকে নিচে সিন ড্রপ করা হয়, অর্থাৎ পর্দা ফেলে দেওয়া হয়। ঠিক আছে, সেই জন্য ড্রপ কথাটা লেখা আছে। এবার পঞ্চম দৃশ্য, দিবালোকে সবকিছু সমুজ্জ্বল। ওগুলো কি ভোরবেলাকার চারটে দৃশ্যের মধ্যে চারটে পরিবারের দৃশ্য দেখানো হলো। একটাই বড় স্টেজ, একটাই বড় স্টেজে চারটে ছোট ছোট করে দৃশ্য সাজানো হয়েছে। দৃশ্য সাজিয়ে প্রথম স্পটলাইটটা পড়ছে ফার্স্ট ডে। স্পটলাইট যেটা ব্লু লাইট দেওয়া হচ্ছে, যেহেতু ভোরবেলা হালকা আলো, স্তিমিত আলো, সেজন্য ব্লু লাইট প্রথমে পড়ছে এইদিকে। ঠিক আছে, নেত্তর কথা হয়ে গেল, নেক্সট এলো কৃষাণীর কথায়, থার্ড এলো জুরন আর সতীশের কথায়, ফোর্থ এলো হরে কৃষ্ণ এবং মনোরমার কথায়। চারটে দৃশ্যে চারটে দেখানো হয়ে গেল, সিন ড্রপ হয়ে গেল। দেন এবার একটুখানি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেওয়ার দরকার, কারণ চারটে পরিবারের দুস্থ পরিবারের বর্ণনা বা একটু একেবারে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এইরকম অবস্থার বর্ণনা আমরা দেখিয়ে দিলাম। এবার সিন ড্রপ করার পর এবার হচ্ছে দিবালোকের সমুজ্জ্বল, তাহলে আলোটা আমাকে চেঞ্জ করতে হবে এবং পরিবেশটাকে পরিবর্তন করতে হবে। তখন আমাদের প্রত্যুষকাল ভোরবেলার কথা বলা হয়েছিল, এবার আমাদেরকে দিনের আলো, অর্থাৎ 10টা-12টার পর যেমন রোদ ঝলমলে পরিবেশ থাকে, ঠিক সেই রকম আলো দিয়ে এবার স্টেজটাকে সাজাতে হচ্ছে। বলছে হ্যাঁ, ষাঁড়বন্দি একটা কিউ স্টেজের উপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশছে। কিউ মানে হচ্ছে লাইন। কি করছে, হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা, মুখর পরিবেশ। সারবন্দি অর্থাৎ একেবারে সারিবদ্ধভাবে লাইন চলছে, একটা দোকানের সামনে গিয়ে সেটা মিশছে। এবার প্রথমে হরে কৃষ্ণ বলছে উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে, এ চাল উঠলো কোথায়? সামনের একজন লোক তাকে সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে বললো। আচ্ছা, এই অবধি কিন্তু তার কথা বলা চলে যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সিনের বর্ণনা। ঠিক, প্রথম পুরুষ, এই যে মশাই একে জিজ্ঞেস করুন,
কি রে বল না, তোদের দেশেরই তো চাল। কলকৌচি মানে বলছে কি বলছো। এবার এটা উড়িয়া, এই লোকটা উড়িয়া, তাই বলছে কি বলছো। উড়িষ্যাতে সেই সময় ভালো চালের চাষ হতো এবং উড়িষ্যা থেকে চাল আমাদের দেশেতে মানে দেশে বলবো না, রাজ্যেতে আর কি আমদানি করা হয়েছে। তাহলে উড়িষ্যা থেকে চাল আমাদের এই কলকাতা তথা পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে। এখানকার মানুষ অর্থাৎ বাঙালি যারা, তাদের বাঙালিদের কথাই বলা হচ্ছে, কলকাতার আশেপাশের এলাকার কথাই। তাহলে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে, এইরকম খবরটা হরেকৃষ্ণবাবু পেয়েছেন এবং বলছেন যে লক্ষ লক্ষ কিলো চাল নাকি নিয়ে আসা হয়েছে। তখন প্রথম পুরুষ বলছে এই যে সামনের লোকটা হচ্ছে উড়িয়া, একে জিজ্ঞেস করুন না, এদের দেশ থেকেই তো এসছে। দেশ বলতে জায়গা কিন্তু, হ্যাঁ এদের জায়গা থেকেই এসছে সেটা বলছে। যে কড়কৌচি কি বলছো, উড়িয়া কিন্তু ভালো করে বুঝতে পারছে না, বলছে যে কি বলছো, আমি তো এখানেই থাকি নাকি। উড়িয়া লোকটা সে তো এখানেই থাকে, তার বাড়ি হতে পারে অন্য জায়গায়। কথাও বুঝিস না এখনো। আরে তোদের দেশের থেকে চাল আসবার কথা ছিল, তার কি হলো বড়বাবু তাই জিজ্ঞেস করছেন, চাল এসেছে নাকি স্রেফ তাল মারলি। বলছে যে তোদের দেশ থেকে, যে দেশ বলতে দেখো জায়গা স্থান কিন্তু, হ্যাঁ উড়িষ্যা তো আর দেশ নয়, স্থান। তার যেহেতু জন্মভিটা, তার জন্মস্থান, আমরা যেমন বলি আমাদের দেশের বাড়ি, আমাদের গ্রামের বাড়িকে বলে থাকি, ঠিক সেই রকম আর কি। তোদের দেশ থেকে চাল আসার কথা ছিল, তুই সেগুলো কিছু জানিস নাকি স্রেফ তাল মারলি, নাকি শুধু মিথ্যা বকলি। এগুলো তাল মারলি বলতে মিথ্যা বকা, ঠিক আছে, মিথ্যাচার লিখে দিচ্ছি। হরেকৃষ্ণ বলছে না, তা ও তার খবর রাখবে কোত্থেকে বলুন। এবার হরেকৃষ্ণ কিন্তু বুঝতে পেরেছে যে ও তার খবর রাখবে কোত্থেকে। সেম ও বলি পারবো না। উড়িয়া বলছে সেটা আমি বলতে পারবো না বাবা। কোথায় বলি পারবি না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে, কেন খামোখা মরতে এলি। এবার সেও প্রথম পুরুষ, সেও বলছে যে সত্যি তুই তো বেশ থাকতিস, তুই নিজের ঘরেতে ওখানে চাল টাল পেতিস, কেন আমাদের দেশে মরতে এলি বাবা। উড়িয়া হেসে বলছে চাউর তো পাওয়া যাচ্ছে না বাবু। বলছে যে চাল তো পাওয়া যাচ্ছে না বাবু, কোথাওই চাল পাওয়া যাচ্ছে না, চাল তো পাওয়া যাচ্ছে না বাবু। ঠিক আছে, এটার বাংলাটা এরকম যে চাল তো পাওয়া যাচ্ছে না বাবু। সেই কথাই তো বলছি, এত চাল গেল কোথায়। সহসা দোকানের দরজা খোলে। এবার হরে কৃষ্ণ কথা শেষ হচ্ছে, এবার আমরা সিনের বর্ণনায় আসছি। যে সহসা দোকানের দরজা খোলে, মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি, ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা সপ্রকাশ, দোকানের সামনে গঙ্গা জল ছিটচ্ছে, ক্যাশ বাক্সের ওপর জ্বলছে ধনুচি, আহা হা হা। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন্নাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। তারপর দোকানি তার গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরা নাই, খুচরো নেই। সঙ্গে সঙ্গে লাইনে সারা পড়ে যায়, সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে। এবার তাহলে এই পর্যন্ত কি বললো, যে লোকটা দেখো সে মোটা নাদুস নুদুস একেবারে তেল কুচকুচে, মানে হচ্ছে কুচকুচে কালো আর তেল চিটে, বলে না যে গা হাত ভুঁড়ি সব একদম চকচক করছে, মোটা নাদুস নুদুস গো, সেই জন্য। তাহলে এইরকম একটা লোকের বর্ণনা দিচ্ছে, মানে বুঝতেই পারছো তারা কতটা খাইয়ে দাইয়ে লোক, ঠিক তো। তাহলে সে এবার গঙ্গা জল ছিটাচ্ছে, ক্যাশ বাক্সের ওপর ধনুচি জ্বালাচ্ছে, গণেশকে নাম জানাচ্ছে, তার মানে তার কারবার তো ভালোই চলছে। এবার সে বলে দিয়েছে যে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে পাল্লায় যে খুচরো নেই। তখন একজন সিভিক গার্ড সে এবার ঘুরে যাচ্ছে লাইনের সামনে। সিভিক গার্ডের এবার একটা হম্বি তম্বির পরিচয় আমরা পাবো। কিরকম, এই সব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। কষের করে দেবে মশাই, যখন দেবে তখন দেখতেই পাবেন। খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো, আমার কাছে কিন্তু টাকা। প্রথম পুরুষ বলছে ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ও টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া চলবে না। চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই, সকলের কাছেই যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল। ঠিকই বলেছে, তাহলে টাকা আছে, টাকার খুচরো নেই এমনটা তো বলা ছিল না কোথাও। আমি টাকা নিয়ে এসেছি, ঠিক আছে, তোমার যদি 5 পয়সার চাল হয়, কথার কথা বলছি, আমি একটা টাকা নিয়ে এসেছি বা হয়তো 8 আনা পয়সা নিয়ে এসেছি, তাহলে সেই অনুযায়ী তুমি দেখো ভাঙানি দাও, একটা 1 টাকা 2 টাকা যা নিয়ে এসছি সেই অনুযায়ী ভাঙানি দাও। টাকা আছে আমার কাছে, ও তো টাকা নিয়ে এসছে বলেছে, তাহলে 1 টাকা 2 টাকা এরকম কিছু একটা আছে, সেই অনুযায়ী পয়সা তুমি কেটে নাও। না থাক, না থাকে তো নেবেন না চাল, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ সিভিক গার্ড বো করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিঁচড়ে টেনে বার করলো। সিভিক গার্ড কিন্তু আর ওর সঙ্গে কথা বললো না, নিজের মতন করে ছুটে গেল। একটা লাইন আছে, লাইনের কোনো একটা লোককে, যে কোনো লোককে কিন্তু র্যান্ডম যে কোনো লোককে এরকম ধরে হেঁচড়ে টান মারলো, টেনে বের করলো। বের করে কি বলছে,
ইয়ে, বাইরে থেকে এসে ভেতরে ঢুকে পড়ছে নবাব পুত্তুর। বলছে যে ও নবাব পুত্তুর, তুমি নবাব পুত্র, যে তুমি বাইরে থেকে এসে একেবারে ভেতরে ঢুকে পড়বে। মানে এটা তো ঠাট্টা করে বলছে, বুঝতেই পারছো। আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোককে। কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো। তাহলে এই যে দ্বিতীয় পুরুষ, এ কিন্তু আগের থেকেই লাইনে দাঁড়িয়ে ছিল, তা সত্ত্বেও সিভিক গার্ড এসে তাকে টেনে হেঁচড়ে বলছে যে তুমি এখানে আগে থেকে ছিলে না, হঠাৎ করে লাইনে এসে ঢুকে পড়ছো। তৃতীয় পুরুষ বলছে হ্যাঁ হ্যাঁ, ও এখানেই দাঁড়িয়ে ছিল, ছেড়ে দিন ওকে। সেই ভোর 5টা থেকে আমি বলে ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছি, আর বলে কিনা আমি ছিলাম না। আচ্ছা জুলুম তো দেখি, কি করি এখন, কি করি এখন? কেন লাইন ছেড়ে বাইরে কে যেতে বলেছিল? কেন ছেড়েছিলেন লাইন? কি মুশকিল, তারও কৈফিয়ত দিতে হবে নাকি? তা হবে না? কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না? কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? এই খবরদার। মানে বলছে যে সেই লাইন ছেড়ে বাইরে যেতে কে বলেছিল, তার মানে লাইন ছেড়ে সে হয়তো কিছুক্ষণের জন্য বাইরে গেছিল। এবার বলছে যে আগে থেকে সেরে আসতে কি হয়েছিল, হয়তো লোকটা, হয়তো হতে পারে যে হয়তো লোকটা একটু বাথরুম গেছিল, মানে আমরা যেটা টয়লেট বলি, আমরা টয়লেট গেছিল। হতে পারে যে সে হয়তো লাইনে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছে, সে তার লোকজনকে একটু বলে গেছে যে আমি একটু টয়লেট থেকে আসছি ভাই, আমি এখানে দাঁড়াবো। তাহলে সে হয়তো একটু বাইরে গেছে। তখন বলছে যে বাড়ি থেকে সেরে আসতে কি হয়েছিল, বা আগে থেকে সেরে আসতে কি হয়েছিল, লাইনে দাঁড়ানোর আগেই তাদেরকে মলমূত্র ত্যাগ যাই হোক না কেন সেটা নাকি আগে থেকে সেরে আসতে হবে। লাইনে দাঁড়ানোকালীন তুমি কিন্তু লাইন থেকে বেরোতে পারবে না। কি জুলুম একবার ভাবো। তোমাকে যদি সেই ভোর 5টা থেকে দুপুর 12টা অবধি লাইনে দাঁড়াতে হয় এবং মাঝখানে একবারও ওয়াশরুম দেওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে কিরকম হবে কষ্টটা। তো একটা মানুষ লাইন ছেড়ে কিছুক্ষণের জন্য বাইরে বেরোবে, সেটাও কিন্তু তাদের উপায় নেই। বলছে আগে থেকে সেরে আসতে তোমার কি হয়েছিল, বাড়ি থেকে তো সেরে আসতে পারতে এইসব কাজ। সিভিক গার্ড হঠাৎ আমার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল, ঝট করে একটা দুস্থ চেহারার লোককে, একটা দুস্থ দেখতে একটু হতদরিদ্র দুস্থ, যেন ঝিমিয়ে পড়া স্তিমিত একটা লোক, তাকে দেখে তার গালের ওপর একটা চপের আঘাত, হঠাৎ একটা চড় মেরেছে। সিভিক গার্ড বলছে চালাকি পেয়েছো, লুটের মাল না, বারবার ঢুকছো বেরুচ্ছো বেরুচ্ছো ঢুকছো, মামার বাড়ির আবদার আর কি। কোথায় চাল জমা করছো দেখাবে, চলো তোমায় আমি পুলিশে দেবো। দাঁড়াও, কি বলছে সিভিক গার্ড, বলছে যে একটা লোককে ধরেছে, এবার অন্য একটা লোককে, দুস্থ চেহারার লোক, তাকে বলছে নাকি সে নাকি বারবার করে ঢুকছে, চাল নিচ্ছে বেরোচ্ছে, আবার সে লাইনে আসছে, আবার চাল নিচ্ছে আবার যাচ্ছে। এটাও কিন্তু মিথ্যা। তা সত্ত্বেও একটা লোককে কিন্তু সেরকম মিথ্যাচার করে তার উপর জুলুম হানছে। এবার চতুর্থ পুরুষ সে কাচুমাচু মুখ করে, মানে সে কিছুই বুঝতে পারছে না, কাচুমাচু মুখ করে বলছে এ কি বলছেন আপনি, লাইন ছেড়ে গেছি আমি, কি আশ্চর্য। চুপ চুপ, আবার ন্যাকা ন্যাকা কথা, কিছু দেখতে পাই না মনে করেছো না? কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই। এবার এটা চতুর্থ পুরুষ সে কাচুমাচু করে বলেছে। এবার তৃতীয় পুরুষ তার সাইড নিয়ে বলছে, কারণ দেখো ওই লাইনে তো অনেক লোক সকাল থেকে দাঁড়িয়ে আছে, আমার সামনে পিছনে কোন লোক দাঁড়িয়ে আছে সেটা তো আমি দেখেছি। এবার আমার সামনের লোকটাকে যদি বলে যে তুমি বারবার করে ঢুকছো বেরোচ্ছ, অথচ আমি দেখতে পাচ্ছি যে এই লোকটা আমার সঙ্গেই প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আমি তো একটু সাপোর্ট করবো তাই না? সেই রকম ভাবেই তৃতীয় লোকটা তাকে সাপোর্ট করছে। কেন বেচারাকে খামোখা মারধর করছেন মশাই, লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি, সেই আমারই সামনে তো ঘন্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। ছি ছি, এসব কি অত্যাচার। তৃতীয় একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি হোক না কেন, সে কিন্তু অন্যের সাপোর্ট করছে যে আমার সামনে লোকটাকে আমি দেখতে পাচ্ছি, আপনারা কি অত্যাচার শুরু করেছেন বলুন তো। যে একটা লোক বেরোয়নি, কোথাও যায়নি, তা সত্ত্বেও তার উপর এরকম ভাবে আপনারা আঘাত হানছেন বা মিথ্যাচার করছেন। সিভিক গার্ড বলছে নিজের চোখে আপনি মশাই আমায় বিশ্বাস করতে বলেন, নিজের চোখকে আপনি মশাই আমায় বিশ্বাস করতে বলেন। ও আচ্ছা, মানে বলতে চাইছে যে আমি নিজের চোখে দেখেছি সেটাকেও আপনি কি আমাকে অবিশ্বাস করতে বলছেন? আমারই পড়ার ভুল হয়েছে, অবিশ্বাস করতে বলেন মানে আমি নিজের চোখে দেখেছি লোকটা বারবার যাওয়া আসা করছে, বেশি বারবার চাল নিয়ে যাচ্ছে, তাও আপনি আমাকে শেখাবেন, আমার চোখকে আমাকেই অবিশ্বাস করতে বলবেন? এবার তখন বলছে হ্যাঁ তাই বলি, নজরটাও কি আপনার এক চোখে? এবার তাকে বলেছে যে আপনি কি এক চোখো মানুষ নাকি, যে একদিকে নজর? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন, তাহলে যে ঢুকছে তাকে ধরতে না পেরে, তার মানে এইরকম কিছু ব্যক্তিও আছে যারা ধুরন্ধর পাবলিক, যারা হয়তো এদেরই আবার এই পদলেখন করে থাকে বা
মোসাহেবি করে থাকে এই সমস্ত মানুষদের। কেউ হয়তো গার্ডকে 2 পয়সা বেশি দিয়ে টুক করে লাইনে ঢুকে গেল, তাই তো। চালের দাম ধরো, কথার কথা বলছি, 50 পয়সা। সেই 50 পয়সা চালের দামের সাথে সাথে হয়তো গার্ডকে 5 পয়সা 10 পয়সা দিল, দিয়ে সে গার্ডের সেই লাইনের মাঝখানে এসে ঢুকে গেল, তাহলে গার্ড তাকে কিছু বলবে না। কিন্তু যেখানে দেখতে পাচ্ছে সাধারণ দুস্থ মানুষ, তার কোনো সেখানে সুবিধা নেই, সেই সমস্ত মানুষকে ধরে ধরে টেনে টেনে সে সেখান থেকে বার করছে। যাতে একটা লোককে বার করতে পারলে কি সে তার মানে মোসাহেবি করা এরকম কোনো লোককে ভেতরে ঢোকাতে পারবে, 2 লোককে চাল দিতে পারবে, যেখানে তার নিজেরও কিছু লাভ আছে, তাই তো। আরেকটা বিষয় হচ্ছে ক্ষমতার আস্ফালন। তার মধ্যে সে সিভিক গার্ড, তার একটা সরকারি পাওয়ার আছে বা ক্ষমতা আছে, সেই জন্য সে সাধারণ মানুষের উপর তার ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে। ঠিক। মুসলমান বলছে ওর কি দোষ আছে মশাই, আপনি যে ওকে মেরে বসলেন? ও সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন। এবার সিভিক গার্ড বলছে মুখ সামলে কথা বলা বলছি। তৃতীয় পুরুষ বলছে কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে পিটে দিলেন কেন? কোন দেশি শাসন মশাই? এই দেখো এখানেও কিন্তু বলছে যে চাল নিয়ে বারবার লাইনে ঢুকছে বেরোচ্ছে অন্যজন, কিন্তু সেটা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু হয়তো তার প্রতিবাদ করে উঠতে পারছে না তারা, কিন্তু আপনি ধরছেন অন্য একজনকে। এটা কোন দেশের শাসন, কোন দেশের আইন এটা? আমি বাবা কিছুই জানি না, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি 2টো চালের জন্য। এবার চতুর্থ পুরুষটা এ তো একটু মানে সাদা সিধে মানুষ, একটু কাচুমাচু মুখ, একটু দুস্থ চেহারার মানুষ, সে এবার বলছে যে আমি তো কিছুই জানি না, আমি তো সেই সকাল থেকে চাল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না। এবার তৃতীয় পুরুষও বলছে তাই, যে লোকে তো পয়সা দিয়ে চাল নেবে, তাতে আবার ফুটুনি দেখানোর কি আছে? আপনি মিথ্যে মিথ্যে করে ওকে বার করে দিলেন কেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে বেচারি 2টো চালের জন্য এসেছে, উনি দিলেন তাকে বের করে। সিভিক গার্ড বলছে দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেবো না, আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে। বলছে যে মানে আপনার যদি দরদ থাকে তো দিন না আপনার চালটা ওকে, আমরা বলি না দিন না আপনার চালটা ওকে দিয়ে দিন না, ঠিক সেরকম ভাবে বলছে যে আপনার যদি অতই দরদ উঠে পড়ছে, নিজে চাল না নিয়ে নিজের চালটা ওকে দিয়ে দিন না। মানে এইরকম ভাবে ওদের ওপরেই কিন্তু আবার কড়া শাসন দেখাচ্ছে সিভিক গার্ড। চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে বলছে দাও না বাবা আমায় লাইনে ঢুকতে, সত্যি বলছি আমি একবারও চাল নিইনি, বিশ্বাস করো বাবা, 3টি প্রাণী 2 দিন অনাহারে আছি বাবা, দয়া করো। তাহলে বাড়িতে তারা 3টে মানুষ হতে পারে, সেই চতুর্থ পুরুষের বাড়িতেও তার স্ত্রী এবং কোনো একটা সন্তান আছে, ঠিক যেই থাকুক না কেন 3জন মানুষ, তারা 2 দিন ধরে অনাহারে অভুক্ত অবস্থায় আছে। সে বলছে যে চাল নিইনি বাবা, একটু নিতে দাও। অন্য লোকও দেখে বলছে যে না এই লোকটা চাল নিয়ে যায়নি, অনেক ক্রোশ দূর থেকে এসে চালের জন্য হাপিত্তেশ করে বসে আছে, কিন্তু তাকে 2টো চাল দেওয়া হচ্ছে না। দীপিকার বলছে ও আমার একেবারে জল ঢেলে দিলে, যা যা ন্যাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে যা, ভাগ। আহত হয়ে ক্ষোভে চতুর্থ পুরুষ বলছে আমি চাল নিইনি। সিভিক গার্ড এবার রেগে গেছে, একদম কথা নয় এরকম টাইপের। ঘরটা কাঁপছে, মানে চতুর্থ পুরুষের কিন্তু ও হচ্ছে ভয়ে কাঁপছে এরকম তার। আমি নিইনি চাল, দেখুন মশাই আপনারা সব, আমি চাল নিইনি, তবুও আমায় চোর বলছে, আমি চোর নই। হরে কৃষ্ণ বলছে আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা না গিয়ে পিছনে, যাও না গিয়ে পিছনে দাঁড়াগে যা না, চাল পাওয়া নিয়ে তো কথা। তৃতীয় পুরুষ বলছে ও খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পিছনে দাঁড়াগে যান না। এবার তৃতীয় পুরুষ তো প্রথম থেকেই চতুর্থ পুরুষকে সাপোর্ট করছিল, যে তাই তো ওই লোকটা প্রথম থেকে আমার সামনে আছে বা আমার পিছনে আছে, এই লোকটাকে আমি কেন বারবার করে আহত হতে বা এরকম হতে দেখবো। সেজন্য সে কিন্তু হরে কৃষ্ণ বাবু যে বলেছেন যে দেখো তোমার চাল নেওয়া নিয়ে কথা, তোমাকে বের করে দিচ্ছে, তুমি যাও গিয়ে লাইনের পিছনে গিয়ে দাঁড়াও, আস্তে আস্তে করে আবার চাল নেবে, চাল নেওয়া নিয়ে তো কথা, তাই এখানে না দাঁড়িয়ে পিছনে গিয়ে দাঁড়াও। তখন কিন্তু তৃতীয় পুরুষ রেগে গেছে যে আপনি যান না কেন, পিছনে যাবে, ধরো আর 10 জনের পরেই হয়তো ওর লাইন, তাহলে 10 জনের পরে যে লোকটা লাইন পেতো খাবার পেতো, সে 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, সে গিয়ে আবার 500 লোকের পিছনে গিয়ে দাঁড়াবে, তাহলে আরো 4-5 ঘন্টা পর সে চালটা পাবে, কিংবা হয়তো শেষমেশ দেখবে পাবেই না। তাই জন্য তৃতীয় পুরুষ কিন্তু হরে কৃষ্ণ বাবুরও প্রতিবাদ করছে যে আপনি গিয়ে দাঁড়ান। সিভিক গার্ড বলছে এই গোলমাল করবেন না বলে দিচ্ছি, চাল নিতে হয়তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাদেরকে। কেন, উনি তো ঠিকই বলেছেন, থাক তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। চতুর্থ পুরুষ অপমানিত হয়ে বলছে আমি কুকুর নই, যেহেতু ভাগ ভাগ করেছে। তাহলে একটা মানুষকে যদি এরকম বারবার তাচ্ছিল্য করা হয়,
মারা হয়, ঘাড় ধরে বের করে দেওয়া হয়, ভাগ ভাগ করা হয়, সে তো বলতে বাধ্য হচ্ছে যে আমি কুকুর নই। সিভিক গার্ড বলছে ও মানুষ নাকি, চাল দেবেন না দেবেন না, কিন্তু তাই বলে যা তা বলো না বলে দিচ্ছি। সিভিক গার্ড বলছে মেজাজ নাকি, আলবাত জানোয়ার কাহা কা। এবার এবার কিন্তু ও রেগে গেছে, এতক্ষণ চুপচাপ কথা বলছিল সিভিক গার্ড, সিভিক পুলিশ, সেই জন্য সে কিন্তু বারবার করে ভালো করে কথা বলছিল যে আমি কিন্তু চোর নই, আমি একজন মানুষ, আমি কুকুর নই যে আমাকে দুধছাই করে যা যা করে তাড়িয়ে দিচ্ছেন। আমি একজন মানুষ, আর আমি চাল নিইনি, আমি চুরি করিনি, তাই আমি এখান থেকে বেরোবো না, আমি চাল নিয়ে তারপর যাব। সে তার নিজের টুকুটা গুছিয়ে বলছিল এতক্ষণ, কিন্তু তারপর যখন তাকে দুধছাই করা হচ্ছে, মানুষ নাকি এরকম কথাও বলা হচ্ছে, মানে কতটা অপমান। যখন এতটা অপমান করছে যে মানুষ নাকি, মেজাজ নাকি, এরকম অপমান করার পর তখন বলছে যে আলবাত, মানে অবশ্যই আমার মেজাজ থাকতেই পারে, আমিও একজন মানুষ, তোমার থাকতে পারে, আমার থাকতে পারে না। তখন বলেছে জানোয়ার কাহাকা, মানে তুমি তো একটা জানোয়ার, জানোয়ারের মতো তোমার আচরণ। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে, লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়, মার সালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায়। এগিয়ে আসে জনৈক যুবক হন্ততন্ত হয়ে। এবার কি বলছে যে হট্টগোল সৃষ্টি হয়েছে, এবার কিন্তু দুজনের মধ্যে মারপিট, লোকটা খুব নিরীহ ছিল তাই সহ্য করছিল। এবার যখনই এই সিভিক পুলিশ মারতে উদ্যত হয়েছে, ও কিন্তু একবারে জাপটে ধরেছে ওকে, যে না। এবার সবাই মিলে ওকে বলছে যে হ্যাঁ, এবার সিভিক পুলিশটা তো এত অত্যাচার করেছে, বাকিরা সবাই কিন্তু একে অপরের সাপোর্টেই ছিল, সেই জন্য বলছে মার শালাকে মার, একবারে মেরে জুতিয়ে মুখ ছিঁড়ে দে, জুতো দিয়ে মেরে ওর মুখ একেবারে ছিঁড়ে দে। খুব বাজে লোক, নোংরা লোক, সেই জন্য তার উপর এরকম একটা মানে ক্রোধ বশত সবাই এরকম কথা বলছে। এবার একটা যুবক হন্তদন্ত হয়ে ছুটে এসে আগুন আগুন, হঠাৎ গোলমালটা থেমে গেল। এবার হঠাৎ করে কেউ, এবার বাইরের দিকে দেখো গোলমাল মারপিট দাঙ্গা চলছিল, হঠাৎ করে কেউ বাইরে থেকে ছুটে এসে বলছে আগুন আগুন। এবার কোথায় আগুন লাগলো রে বাবা, চালের বস্তায় বা যদি দোকানে আগুন লেগে যায় তাহলে তো সব শেষ, বা কোনো মানুষ যদি পুড়ে যায়। সেই জন্য সবাই চুপচাপ হয়ে গেছে। প্রথম পুরুষ বলছে কোথায় আগুন, সিভিক গার্ড আগুন, আগুন কিসের? হরে কৃষ্ণ বলছে আগুন আবার কোথায় লাগলো এর মধ্যে? যুবক হাত জোর করে তখন বলছে আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে। লাইনটা দাগ দেবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। আগুন জ্বলছে আমাদের পেটে, হাত জোর করে সে বলছে যে ক্ষমা করবেন যে আমি আপনাদেরকে এইরকম একটা ছলনার আশ্রয় নিয়ে কথাটা থামাতে বাধ্য হলাম, যে আগুন আগুন, সবাই কি ভাবছে কোথাও, সেই যে আমি শুরুতেই বলেছি লেকচারের যে আগুন মানেই আমরা ধ্বংসের ইঙ্গিত, জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়ার ইঙ্গিত বুঝি, তাহলে সেই ধ্বংসের ইঙ্গিত শুনে সবাই ভয় পেয়ে গেছে, কোথায় আগুন কোথায় আগুন, এর মধ্যে কোথায় আগুন লাগলো, কোথায় কি হলো। তখন সে হাত জোর করে বলছে যে আগুন জ্বলছে আমাদের পেটে। আগুনটা কোথায় লেগেছে? আমাদের যখন খুব খিদে পাই আমরা বলি না ক্ষুধার আগুন, ক্ষুধার আগুন জ্বলছে পেটের মধ্যে, ঠিক সেই আগুনের কথাই বলা হলো। হরে কৃষ্ণ বলছে তবু ভালো, আমি ভাবলাম বলি সিভিক গার্ড বলছে ও খুব যে বক্তিমে দিচ্ছেন, সামলান না তাল একেবারে দেখি। সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান, এদিকে চলমান কিউ সরে যাচ্ছে, যে যার মতো করে চাল নিয়ে বেরিয়ে পড়ছিল। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। মুসলমান ভাই দোকানিকে বলল আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো দেখবেন। দোকানি বলছে সে কোন যে তোমার কি দরকার কর্তা, তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালো কেটে পড়ো। বাবা, লুঙ্গি টিকি পইতে টুপি সব একেবারে একাকার হয়ে গেছে, আর কি উপায় আছে, ব্যবসার সুখ এই গেল। ওরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। এখানে কি বলা হচ্ছে, লুঙ্গি মানে মুসলমান যারা লুঙ্গি পরে তাই মুসলমান। টিকি, টিকি কারা রাখে? হিন্দু ব্রাহ্মণ। পইতে এটাও তাই, ব্রাহ্মণদের থাকে। টুপি, টুপি পরা হচ্ছে, এটা মুসলমানরাও টুপি পরে, আবার যারা খ্রিস্টান তারাও টুপি পরে অনেক সময়। তো এই টুপিটা হয়তো মুসলিম বা খ্রিস্টান উভয়কেই বোঝাতে পারে। মানে এখানে মূলত যেটা বোঝালো দেখতেই পাচ্ছ যে সমস্ত জাত পাত মিলেমিশে এক হয়ে গেছে ওই লাইনেতে।
যেটা আমি প্রথম থেকে বলে আসছি, 4টে দৃশ্যে 4 রকম পরিবারের বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু সবাই সেই লাইনে গিয়ে দাঁড়াচ্ছে এবং একই লাইনের একই রকম খদ্দের হয়ে তারা আছে। যে যেখানেই কাজ করুক না কেন, কেউ কৃষক হোক, কেউ শ্রমিক হোক, কেউ কেরানি হোক, যেখানেই কাজ করুক না কেন, তারা কিন্তু সেই একই লাইনের দাঁড়ানোর পথিক, বা বলতে পারো একই পথের পথিক। তো সেই জন্য তারা যেন সব মিলেমিশে এক হয়ে গেছে, সে কথাই এখানে বলা হয়েছে। তারপর ওড়িয়া কোঁচরে চাল বেঁধে সহাস্য মুখে বলছে, মুশকিলের কথা হলো দাদা সেই হইল, যে হিন্দু আছে সেও চাল খাইবো, আর যে মুসলমান আছে সেও চাল খাইবো। সাহেব লোকও খাওছি, গুঁড়া করি পাউরুটি বানায় খাওছি। এই যে সাহেব লোক যারা যারা হ্যাটকোট টাই পরা সাহেব, তারাও কিন্তু চাল খায়, কিন্তু গুঁড়ো করে পাউরুটি বানিয়ে খাচ্ছে। ঠিক আছে, গুঁড়া করি পাউরুটি বানায় খাওছি, সব চাউর খাওছি, মানে সবাই চাল খাচ্ছে। সব এবে সব এক হয়ে গিলা, এখানে সবাই এক হয়ে গেল। আচ্ছা, আশা করি প্রত্যেকটা লাইন আর আমি লিখতে যাব না, আমি অর্থগুলো বলে দিচ্ছি, তোমরা একটুখানি বুঝে নাও। খুব একটা শক্ত কিছু নেই, হয়তো নিজেরা পড়তে গিয়ে একটু আটকাবে, একবার বলে দিলেই বুঝে যাবে। এই যে সব্য চাউর খাওছি, মানে সবাই চাল খাচ্ছে। এবে সব্য এক হয়ে গিলা, এখানে এসে সবাই এক হয়ে গেলাম। চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, তো তোমার বাণিজ্য আর চলিবে কেমতি। বলছে চালের কথা হচ্ছে মস্ত বড় কথা, মানে চাল যেটা না পেলে, অন্ন যেটা না পেলে মানুষ কিন্তু বাঁচতে পারে না, সেই চালের কথা, সেটা মস্ত কথা। তোমার ব্যবসা সেই জন্যই তো চলছে। দোকানে বলছে যা বাবা যা, কেটে পড় কেটে পড়। সিভিক গার্ডের দিকে চেয়ে, হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে, তাও আমারও হয়েছে সেই দশা। এটা একটা প্রবাদ জানো, হাতি যখন মানে কাদায় পড়ে, হাতি যখন কাদার মধ্যে গেড়ে যায় বা পড়ে যায়, তখন চামচিকিও মানে ক্ষুদ্র ব্যক্তিও তাকে লাথি মেরে চলে যায়। ঠিক সেই রকম কথাই এখানে যেন বলা হচ্ছে। দোকানি সে ঠাট্টা করে এরকম এই প্রবাদটা বলছে। উড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোঁচড়ে চাল বাঁধছে, এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলো হরে কৃষ্ণ। উড়িয়াকে লক্ষ্য করে বললো, আচ্ছা উড়িয়াকে তখন লক্ষ্য করে বলছে, এই যে বড্ড খাঁটি কথা বলেছো হে, বড্ড খাঁটি কথা, হে হে। হঠাৎ পিছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। না, আমরা অনেকেই হয়তো হালুম ওর কথায়, বুঝলেন, হালুম বলছে হাসলুম, ঠিক আছে, হাসলুম বা হাসলাম। ওর কথায় মানে উড়িয়া মানুষ তো, সে একটু কেমন কেমন করে কথা বলছে তার মতন করে, তার কথা শুনে হয়তো অনেকেই হাসলাম আমরা, কিন্তু সত্যি কথা, ওর এই সোজা কথাটা আমরা আজও অনেকে বুঝে উঠতে পারিনি। ও তো সোজা কথা বলেছে যে যেখানে হিন্দু হোক, মুসলিম হোক, কিংবা সাহেব হোক, সবাই কিন্তু আমরা এক হয়ে যাই, কারণ আমাদের সবার পেটের মধ্যে আগুন জ্বলে, ক্ষুধার আগুন জ্বলে, ক্ষুধা নিবৃত্তি সকলকে করতে হয়। সবাই তো সেই একই জনের সন্তান, একই সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা মানুষে মানুষে ভেদ করেছি, তাই তো? সবাই এসে কিন্তু আমরা এই খিদের কাছে এক হয়ে যাই। ঠিক, এই যে সহজ সাধারণ কথা কিন্তু ঐক্যের কথা, এটা কিন্তু অনেকে আজও বুঝে উঠতে পারেনি। এখানটাও দাগ দেবে, লাইন দিয়ে প্রশ্ন আসতে পারে। হরে কৃষ্ণ বলছে, ঠিক, অতি ঠিক। চতুর্থ পুরুষকে দেখে বলছে, এই যে তবে পেয়েছেন বাবা চাল? চালের পুটলি দেখে, হ্যাঁ বাবা পেয়েছি। তখন পিছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না জানো ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। না না, আমি কিছু মনে করিনি। তাহলে হরে কৃষ্ণ তখন বলেছিল যে তোমাকে বারবার এ অত্যাচার করছে, বেরোতে বলছে, তো বেরিয়ে যাও না, বেরিয়ে গিয়ে পিছনে গিয়ে দাঁড়াও না, বলেছিল তো। তখন তৃতীয় পুরুষ কিন্তু এটার মানে প্রতিবাদ করে বলেছিল যে 500 লোকের পিছনে গিয়ে আপনাকে দাঁড়াতে হলে আপনি দাঁড়ান না, ওকে কেন বলছেন? তো যাই হোক, এইরকম একটা ঘটনা ঘটেছিল। হরে কৃষ্ণ বাবুর কিন্তু তখন মনে হচ্ছে যে না, আমি তো লোকটাকে সেই রকম ভেবে কিছু বলিনি, আমি অ্যাকচুয়ালি মানে যেহেতু তার উপর সিভিক পুলিশ অত্যাচার করছে সেই জন্য বলেছিল যে তোমাকে এখান থেকে বের করে দিচ্ছি, তো পিছনে গিয়ে দাঁড়াও। যে না না, আমি কিছু মনে করিনি। তখন হচ্ছে হরে কৃষ্ণ বলছে, সমস্যা সবার, এই তো দেখো না, সামান্য দুশের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি ভেবেছি কোনোদিন? স্বপ্নেও। ডাক দেবে। তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা, তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা এবার ও কথা বলিনি, এরকম ডট ডট আছে, মানে বলতে যাচ্ছিল, ওকে থামিয়ে দেওয়া হয়েছে। থামিয়ে দিয়ে চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরে কৃষ্ণের হাত ধরে বলছে, না না, কেন আপনি ও কথা বলছেন বারবার? আমি তো কিছু মনে করিনি।
তৃতীয় পুরুষ বলছে আর মনে করেই বা করেই বা কেন, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলে মিশে থাকতে হবে, ব্যাস। তৃতীয় পুরুষ একটা খাঁটি কথা বলেছে। এখান থেকেও একটা কোয়েশ্চেন আসতে পারে, লাইনটা কোয়েশ্চেন হিসেবে দাগ দিয়ে রাখবে। আমরা যেমন মাধ্যমিকে পড়ে এসেছিলাম যে কোথাও কিছুই যদি নেই বাকি, তবুও তো আমরা কজন আছি বাকি, যারা কি করতে পারি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, ঠিক তো? তাহলে কোথাও যদি কিচ্ছু বাকি নেই, সবার উপর সামাজিক শোষণ একই রকম ভাবে চলছে, আমাদের ডান পাশে ধস, বাম পাশে গিরিখাদ, মাথার উপর বোমারু, পায়ে হিমানির বাঁধ, চতুর্দিকের পরিস্থিতি যখন খারাপ হয়ে গেছে, যখন আমাদের সামান্য বাঁচার উপায়টুকুও নেই, তখন আমাদেরকে কি করতে হবে? আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ সকলকে এক হয়ে থাকতে হবে, ব্যাস। কেউ কারোর বিরোধিতা করব না, বিরোধিতা অন্যের বিরুদ্ধে করব। এই যে সিভিক পুলিশ যে বা সিভিল গার্ড যে এসে সবার উপর এরকম অত্যাচার করছিল, প্রয়োজন হলে আমরা সবাই মিলে এক হয়ে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, কিন্তু একে অপরের বিরুদ্ধে নয়। হই না, সেই তো মুসলিম ভাই তো বলে গেল যে আজকে তো চাল ভালোই আছে দাদা, সবাই যেন চাল পায় দেখো। কই মুসলিম ভাই তো বলেনি যে আমার শুধু মুসলিম ভাইগুলোকে দাও, হিন্দুরা যেন চাল না পায়? বলেছে কি? বলেনি। একটা উড়িয়া বামুন সেও কিন্তু বলছে যে এখানে এসে সবাই মিলেমিশে এক হয়ে গেছে, আমি তো উড়িয়ার লোক, আমি এখানকার লোকই নয়, তাও বলছি সবাই যেন চাল পায়, সবাই তো এক, ঠিক তো? তো সেটাই আর কি, একটা ঐক্যের বাণী এখানে দিয়ে দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ বিজ্ঞের মতো মাথা নেড়ে বলছে এই বুঝাটাই এখন দরকার, এটাই এখন বুঝতে হবে, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় চতুর্থ পুরুষ উড়িয়া সবার প্রস্থান, ওদিকে চলমান কিউ একে একে সরে চলেছে, একজনের পর আরেকজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে, লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে। নিষ্প্রভ মানে আস্তে আস্তে নিভে যাওয়া, আর লাইনটা আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যাচ্ছে মানে লাইনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে সবাই আস্তে আস্তে এক এক করে চাল নিয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠিক, এবার সিন ড্রপ হয়ে গেছে, এখানে দেখো ড্রপ লেখা আছে, ড্রপ মানে হচ্ছে আবার সিন ডাউন, অর্থাৎ এখানেই আমাদের যবনিকা পতন তথা নাটকের শেষ। ঠিক, তাহলে পুরো নাটকের মধ্যে আমরা কি পেলাম? আমরা পেলাম ধ্বংসের একটা দিক অবশ্যই, আগুন জ্বলার মতোই পরিস্থিতি। আগুনটা জ্বলছে কোথায়? সমাজে, সমাজের চতুর্দিকে মানুষের মানসিকতায় আগুন জ্বলছে। আর আগুনটা জ্বলছে কোথায়? নিম্নবিত্ত মানুষের পেটে। নিম্নবিত্ত মধ্যবিত্ত সবারই তো বলতে পারি, তাদের মানুষের পেটে খিদের আগুন জ্বলছে। এই কিছু ব্যবসায়ী, কিছু উচ্চবিত্ত শ্রেণী যারা ওই যে ম্যানেজার শ্রেণীর লোকজন, যারা অফিসের উচ্চ পদস্থ কোনো কর্মচারী, যারা সেই সমস্ত মানুষরাই একমাত্র সুখে আছে, বাদবাকি সাধারণ শ্রমজীবী মানুষেরা সকলেই এই একই পরিস্থিতির শিকার, এবং প্রত্যেকে সামান্যতম চালের জন্য, একটু ভাতের জন্য হাহাকার করছে। তাদের সামান্যতম দাবি সরকার মেটাচ্ছে না, কখনো বা মেটাতে তারা ব্যর্থ, এইরকম একটা রূপ দেখা যাচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে কোনো সরকারি অফিস থেকে চাল কম স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে, কোনো জায়গা থেকে হয়তো বলা হচ্ছে যে হ্যাঁ কিছুদিনের মধ্যে কোনো কিছু উন্নতি হবে, এরকম প্রতিশ্রুতি তো অনেক দেওয়া হয়, কিন্তু এই কিছু কিছু মিডল ম্যানের জন্য হয়তো সেই প্রতিশ্রুতি গ্রহণ বা সেটা সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারে না। আর এটাই আমরা দেখতে পেলাম, শেষমেশ লেখক একটাই বাণী দিয়ে গেলেন যে পরিস্থিতি যেমনই আসুক না কেন আমাদের সকলকে এক হয়ে মিলেমিশে থাকতে হবে, তবেই আমরা সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে পারবো। ঠিক, এই আজকের আমাদের আগুন নাটকের বিষয়বস্তু। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা আমার সাথে এতক্ষণ জুড়ে থাকলে এবং আগুন নাটকের আলোচনাটা শুনলে। আশা করছি প্রত্যেকটা লাইন ধরে পড়িয়েছি এবং তোমাদেরকে বোঝাতেও পেরেছি বিষয়টা। তো কেন গণনাট্য আশা করি বুঝতে পারলে। খুব সাধারণ, স্টেজের যে প্রথম 4টে দৃশ্যের বর্ণনা সেখানেও তোমাদেরকে বোঝালাম, স্পটলাইটটা জাস্ট 1 2 3 4 4টে দৃশ্যান্তরে গেছে, 4টে আলাদা আলাদা শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, যারা একেবারে নিম্নবিত্ত, একটু ভালো এইরকম থেকে আস্তে আস্তে করে হরে কৃষ্ণ বাবু অবধি একটু ভালো পরিস্থিতির মানুষ যারা, তারাও একই পরিস্থিতির শিকার, তারাও খেতে পায় না। হতে পারে তারা অফিসে যাচ্ছে, হতে পারে কোনো মানুষ মোট বইছে, কিন্তু যেমন করে নেত্তর বাবা খেতে পায় না তেমন করে হরে কৃষ্ণ বাবুও কিন্তু খেতে পায় না। আর প্রত্যেকটা মানুষকে সেই শেষমেশ গিয়ে একই লাইনের তলায় তাদের কোঁচড় তুলে কিংবা থালা হাতে, বাটি হাতে কিংবা একটা ব্যাগ হাতে দাঁড়াতে হচ্ছে সবার সামনে একই রকম ভাবে।
সবাই এই পরিস্থিতির কাছে অসহায়, কিন্তু এই অসহায়তার সুযোগ যারা নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার জন্য প্রয়োজন একতা। আর একতাই বল, সেই প্রসঙ্গই শেষমেশ আমাদের নাট্যকার বিজন ভট্টাচার্য জানিয়ে গেলেন যে তোমাদের সকলকে এক হয়ে থাকতে হবে, এক হয়ে লড়াই করতে হবে, প্রতিবাদে সামিল হতে হবে, তবেই তোমাদের খিদের আগুন নিভবে এবং তোমরাও সুস্থ পরিবেশের মানুষ হয়ে উঠতে পারবে। ঠিক, তো আজকের জন্য টাটা, বাই বাই এভরিওয়ান। দেখা হবে আবারও পরের একটা টপিক নিয়ে, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যুক্ত থেকো, সেখানে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দেবো। বেশ, টাটা।